হ্যাঁ, আবুল কাইম, ভালো আছো? তোমার নামটা জানি কি, আমি ভুলে গেছি। সোয়াদ নাকি তোমার নাম? জি স্যার। হ্যাঁ, দেখেছো, মনে এসেছে। আচ্ছা, আজকে আমাদের নতুন কেউ জয়েন হয়েছে নাকি দেখি তো। মাহির হামজা, মাহির হামজা কেমন আছো? মাহির হামজা দেখে আবার চলে গেল, লজ্জা পেয়ে চলে গেল মনে হয়। আবার আসবে নাকি জানি না। আসলে ভালো, না আসলেও সমস্যা নেই, আমরা পড়াশোনা শুরু করে দিই। তাহলে আজকে আমাদের ক্লাস হচ্ছে বাংলাদেশের বিশ্ব পরিচয়। সেটা হচ্ছে এখন থেকে শুরু হওয়া, 8টা 45 থেকে শুরু হওয়ার কথা। যেহেতু তুমি আসোনি, আমরা তোমার জন্য অপেক্ষা করছিলাম। মাহির হামজা এসে পড়েছে। মাহির হামজা, তুমি কি আমার কাছে নতুন জয়েন দিয়েছো আজকে? জি ভাই, কথাটা বুঝতে পারলাম না। আমার ক্লাসে কি নতুন জয়েন দিয়েছো আমার ক্লাসে আজকে? জি ভাইয়া। আচ্ছা, কোনো সমস্যা হলে বলবে কিন্তু, ঠিক আছে? জি। কোন স্কুলে পড়ো তুমি? আমি এবি গভর্নমেন্ট হাই স্কুলে পড়ি। এটা কোন জায়গায়? এটা হচ্ছে রহনপুরে। ও, ভেরি গুড, অনেক সুন্দর নাম নাম করা স্কুলে পড়ো। আচ্ছা, আমরা আজকে সুন্দর করে পড়বো। আমাদের আজকে বাংলাদেশের বিশ্ব পরিচয় পড়বো আমরা। ক্লাস 8টা 45 শুরু হওয়ার কথা ছিল, যেহেতু তোমরা আসোনি, দেরি করে এসেছো একটু। আমরাও দেরি করেই শুরু করছি তাহলে। আচ্ছা, আমার নামটা আমি তোমাদের বলে দিই, হয়তোবা সোয়াদ আমাকে চিনে, মাহির যেহেতু নতুন এসেছে, মাহিদ হয়তোবা মাহির হয়তোবা আমাকে চিনে না। আমার যেটা হচ্ছে আমার ছবি একটা, যদিও খুব একটা ভালো আসে নাই। যাই হোক, তো এটা হচ্ছে আমার ছবি। আমার নাম হচ্ছে কাজী মুক্তিদির আহমেদ। আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকাতে পড়াশোনা করছি। আমি তোমাদের বাংলাদেশেও বিশ্ব পরিচয় ক্লাস নিব। মানে বাংলাদেশকে ও বিশ্ব পরিচয় পুরো সবাইকে চিনে ফেলবো আজকে আমরা। আচ্ছা, আমাদের চ্যাপ্টার ফার্স্ট আমরা নিয়েছি। চ্যাপ্টার ফার্স্টের ফার্স্ট পার্ট আমাদের শেষ। আজকে হচ্ছে আমাদের চ্যাপ্টার ফার্স্টের সেকেন্ড পার্ট নিবো আমরা। তো তোমরা যারা চ্যাপ্টার ফার্স্ট মিস করেছো, তারা তো করেছোই। তাদের জন্য হয়তো বা যদি আমি পরে সময় পাই, আরেকবার করে দিব চ্যাপ্টার ফার্স্টের ফার্স্ট পার্ট। কিন্তু যেহেতু সেকেন্ড পার্টটা আজকে আমরা করবো, আমরা সেকেন্ড পার্টটা মনোযোগ দিয়ে পড়বো। ঠিক আছে? সব তো ফার্স্ট পার্ট মনে হয় পেয়েছিলে, তাই না? না স্যার। সব পাওনি ফার্স্ট পার্ট? বাংলা চ্যাপ্টার ফার্স্টের ফার্স্ট পার্ট পাওনি? না স্যার। কেন, লাস্ট ক্লাসে জয়েন দাওনি তুমি? বৃহস্পতিবার যে করিয়েছিলাম ক্লাস। না স্যার, আমি জয়েন দিইনি তো। ও, তোমার কি অসুস্থ হয়ে গিয়েছিলে নাকি তুমি? যাই হোক, সমস্যা নেই। মাহফুজ মনে হয় জয়েন দিয়েছিল, মাহফুজ মনে হয় এখন আসে নাই আজকে। তো যাই হোক, আচ্ছা, আজকে আমরা সেকেন্ড পার্টটা দিয়ে শুরু করি। আমরা দরকার পড়লে ফার্স্ট পার্ট অন্য দিন ক্লাসে করিয়ে দিব না, বুঝতে পেরেছো? ঠিক আছে, যেহেতু আমি আজকে এটা নিয়ে এসেছি, সুতরাং এটাই করি। বাংলাদেশের বিশ্ব পরিচয় আমরা পার্ট 3 থেকে পড়ছি, পেজ নাম্বার 7 থেকে পড়ছি। তোমরা সুতরাং এটা বের করে নিয়ে দেখতে পারো তোমাদের বইতে। আচ্ছা, তো আমরা শুরু করা যাক। আচ্ছা, 6 দফা আন্দোলন। 1966 সালের 5ই ফেব্রুয়ারি লাহোর বিরোধী দলের এক সম্মেলন অনুষ্ঠিত হয়। লাহোরের বিরোধী দলের, লাহোরে কোথায় বিরোধী, কটা এমসিকিউ পেয়ে গেলাম দেখো, 3টা এমসিকিউ, 4টা এমসিকিউ পেয়ে গেছি। একটা 1966 সালের কত তারিখ? 5ই ফেব্রুয়ারি। কোথায়? লাহোরে। 3টা এমসিকিউ। কয়টা, কোন দল বিরোধী দল? 4টা এমসিকিউ। এক সম্মেলনে অনুষ্ঠিত হয়, মানে 1966 সালের 5ই ফেব্রুয়ারি লাহোর নামে পাকিস্তানের একটা জায়গা আছে, সেখানে বিরোধী যে দলটা আছে, মানে যারা, মানে বিরোধী দল কাকে বলে? যারা গভর্নমেন্টের অপোজিটে কাজ করে, বা যেমন আমাদের এখানে যখন আওয়ামী লীগ ক্ষমতা ছিল তখন বিরোধী দল ছিল বিএনপি। তেমনি এখন আবার বিরোধী দলকে জামাত বা এখন বিরোধী দল সবগুলাই আসলে, কারণ এখন গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্ট যেহেতু। আচ্ছা, এখানে শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানে বাঙালির সব ধরনের অধিকার ফিরে পাওয়ার জন্য 6 দফা কর্মসূচি ঘোষণা করেন। তাহলে শেখ মুজিবুর রহমান কি করে? পূর্ব পাকিস্তান মানে বাংলাদেশের যে বাঙালিরা আছে তাদের সব ধরনের অধিকার যদি ফিরে পায়, এই জন্য 6 দফা কর্মসূচি ঘোষণা করেন। কবে ঘোষণা করেন? 1966 সালের 5ই ফেব্রুয়ারি। ইম্পর্টেন্ট, মনে রাখবে। এই 6 দফা ছিল মূলত স্বায়ত্ত শাসনের দাবি। এই 6 দফা কিসের দাবি ছিল? স্বায়ত্ত শাসনের দাবি। এটা এমসিকিউ আসতে পারে, ইম্পর্টেন্ট। আমি যেগুলো আন্ডারলাইন করবো ওগুলো তোমরা আন্ডারলাইন করবে, ঠিক আছে? আচ্ছা, অর্থাৎ পাকিস্তানের সাথে যুক্ত থেকেই পূর্ব পাকিস্তানের শাসনের দায়িত্ব ও ক্ষমতা থাকবে পূর্ব পাকিস্তানের মানুষের হাতে। মানে হচ্ছে যে আমরা পাকিস্তানের সাথে থাকবো, কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের এই পাকিস্তান বা আমাদের যে পূর্ব পাকিস্তান আছে, সেটা যে শাসনের দায়িত্ব ও ক্ষমতা, এটা থাকবে আমাদের মানুষের হাতে, মানে পূর্ব পাকিস্তানের মানুষের হাতে। 6 দফা কর্মসূচি এখানে দেওয়া আছে, সুন্দর করে দেখো। এটা কিন্তু তোমাদের পরীক্ষার ঘ নাম্বার, সৃজনশীলের যে ঘ নাম্বারটা আছে না, এখানেও আসতে পারে, এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, 1940 সালের ঐতিহাসিক লাহোর প্রস্তাবের ভিত্তিতে শাসনতন্ত্র রচনা করে পাকিস্তানকে একটি সত্যিকার যুক্তরাষ্ট্র রূপে গড়তে হবে। মানে 1940 সালে ঐতিহাসিক লাহোর প্রস্তাবের ভিত্তিতে শাসনতন্ত্র রচনা করে পাকিস্তানকে একটি সত্যিকার যুক্তরাষ্ট্র রূপে গড়তে হবে। যুক্তরাষ্ট্র রূপে গড়তে হবে মানে আমি তোমাকে বুঝাই। এই যে আমাদের যে যুক্তরাষ্ট্র বা ইংল্যান্ডটা আছে, এটা কিন্তু আসলে অনেকগুলো দেশ বা অনেকগুলো
জায়গা মিলিয়ে ইংল্যান্ডটা আছে, যেমন আর্সেনাল, লিভারপুল, এরপর অনেকগুলো স্টেট মিলিয়ে এই যে যুক্তরাষ্ট্রটা আছে বা ইংল্যান্ডটা আছে। সুতরাং এই যে পাকিস্তান যেটা ছিল, পাকিস্তানকেও এভাবেই করতে বলেছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এরপর কি লেখা আছে দেখো, তাতে সংসদীয় পদ্ধতিতে সরকার থাকবে। সংসদীয় পদ্ধতির সরকার থাকবে মানে বুঝেছো, মানে তোমার যে সরকারটা থাকবে ক্ষমতায়, সেই সরকারটা সংসদীয় পদ্ধতিতে নির্বাচন হবে। মানে প্রত্যেকটা যে সংসদের যে নেতা আছে বা যে সংসদকে প্রতিনিধিত্ব করবে, তাকে নির্বাচনের মাধ্যমে আসতে হবে, যেমনটা আমাদের এখানে এখন হয়। মানে আমাদের এখানে যে নির্বাচন হচ্ছে দেখো না, সেই নির্বাচন কিভাবে হয়, আমরা একটা মানুষকে ভোট দেই, সে ভোট পাওয়ার মাধ্যমে সে কি সংসদে বসে এবং আমাদের প্রতিনিধিত্ব করে। যেমন আমরা ঢাকা থেকে যাকে ভোট দিচ্ছি, সে আসলে সংসদে ঢাকা শহরের ঢাকা মানুষের প্রতিনিধিত্ব করছে এবং আমাদের প্রয়োজনের কথা তুলে ধরছে। ঠিক সেইভাবেই পূর্ব পাকিস্তানের চেয়েছিল যে এভাবেই সংসদীয় একটা পদ্ধতির মাধ্যমে সরকার থাকবে। সকল নির্বাচন সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটে অনুষ্ঠিত হবে। মানে যেসব নির্বাচনগুলো হবে সবগুলো সর্বজনীন, মানে সবার যারা প্রাপ্তবয়স্ক, মানে 18 বছরের উপরে বা 21 বছর বা 20 বছরের উপরে, তাদের ভোটে হবে। আইনসভা সমূহের সার্বভৌমত্ব থাকবে। আচ্ছা, ফেডারেল বা কেন্দ্রীয় সরকারের এখতিয়ারে কেবলমাত্র দেশ রক্ষা ও পররাষ্ট্র বিষয় দুটি থাকবে। দাঁড়াও, এটা কি হয়ে গেল আবার? দেখা যাচ্ছে আমার স্ক্রিন? জি ভাইয়া। আচ্ছা দেখো, ফেডারেল বা কেন্দ্রীয় সরকার, ফেডারেল মানে হচ্ছে কেন্দ্রীয় বোঝায় আর কি। তো কেন্দ্রীয় সরকারের এখতিয়ারে, এখতিয়ার মানে কেন্দ্রীয় সরকার, হ্যাঁ সে বললে সোয়াদ। না স্যার। আচ্ছা, ফেডারেল বা কেন্দ্রীয় যে সরকারটা আছে, মানে আমাদের যে সরকারটা আছে, সেই সরকারের এখতিয়ারে কেবলমাত্র দেশ রক্ষা ও পররাষ্ট্র বিষয় দুটি থাকবে। মানে যদি পশ্চিম পাকিস্তানের হাতে কি থাকবে, দেশ রক্ষার বিষয়টা আর পররাষ্ট্রীয় বিষয়টা, মানে দেশের ভিতরে কি কি হবে এই বিষয় দুটো থাকবে, আর কিছু না। এছাড়াও অবশিষ্ট সমস্ত বিষয় প্রদেশের হাতে থাকবে। প্রদেশ মানে বাংলাদেশের হাতে থাকবে। প্রদেশ মানে কি বোঝাচ্ছে, পূর্ব পাকিস্তান বোঝাচ্ছে। আচ্ছা, 3 নাম্বার দাবিটা কি ছিল দেখো, পূর্ব ও পশ্চিম পাকিস্তানের জন্য দুটি সম্পূর্ণ পৃথক অথচ সহজে বিনিময়যোগ্য মুদ্রা প্রচলন করতে হবে। মানে দুই দেশের জন্য, মানে দুইটা যে দেশ আছে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান, তখন তো একটা দেশই ছিল, বাট পূর্ব পাকিস্তান বা পশ্চিম পাকিস্তানের জন্য দুইটা আলাদা আলাদা সহজ বিনিময়যোগ্য মুদ্রা প্রচলন করতে হবে। এই ব্যবস্থা অনুসারে মুদ্রা কেন্দ্রের প্রাদেশিক সরকারের হাতে থাকবে। মানে যে কেন্দ্রের প্রাদেশিক সরকার বলতে বাংলাদেশের মুদ্রা কি হবে তা ডিসাইড করবে বাংলাদেশের সরকার, এটা বোঝাচ্ছে আর কি। দুটি অঞ্চলের জন্য দুটি স্বতন্ত্র কেন্দ্রীয় ব্যাংক থাকবে। মানে পাকিস্তানের জন্য একটা ব্যাংক থাকবে আর পূর্ব পাকিস্তান যেটা, সেটার জন্য একটা ব্যাংক থাকবে। মানে পশ্চিম পাকিস্তানের জন্য একটা ব্যাংক থাকবে আলাদা, আর বাংলাদেশ বা পূর্ব পাকিস্তানের জন্য থাকবে আরেকটা আলাদা ব্যাংক, যাতে কারো টাকা কেউ লেনদেন করতে না পারে বা কেউ কারো টাকা নিয়ে যেতে বা চুরি করতে না পারে। অথবা দুই অঞ্চলের জন্য একই মুদ্রা থাকে। মানে দুই অঞ্চলের জন্য একই মুদ্রা, যেমন দেখো আমরা যে ইউরোপ যে কান্ট্রি গুলো আছে ওরা কি ইউজ করে, ইউরো ইউজ করে ওদের মুদ্রার জন্য। ঠিক এইভাবেই এরকম একই মুদ্রা থাকবে। কিন্তু পূর্ব পাকিস্তানের মুদ্রা পশ্চিম পাকিস্তানে পাচার হতে পারবে না। মানে আমাদের মুদ্রা আমাদের থাকবে, কিন্তু এগুলো আমরা পাচার করতে পারবো না, মানে বাইরের দেশে পাচার করতে পারবো না। আচ্ছা, সকল প্রকার কর ও খাজনা ধার্য এবং আদায়ের ক্ষমতা আঞ্চলিক সরকারের হাতে থাকবে। সকল প্রকার কি কর ও খাজনা ধার্য এবং আদায়ের ক্ষমতা কাদের হাতে থাকবে, আঞ্চলিক সরকারের হাতে থাকবে। আঞ্চলিক সরকারের আদায়কৃত খাজনার নির্ধারিত অংশ আদায়ের সঙ্গে সঙ্গে ফেডারেল তহবিলে জমা হয়ে যাবে। তার মানে কি, সকল প্রকার কর ও খাজনা, কর ও খাজনা মানে তোমরা জানো মানে ট্যাক্স, ট্যাক্স বুঝাই না আমরা, যে আমরা যে ট্যাক্স পাই না, সরকারকে ট্যাক্স দিই না আমরা, এগুলো কি থাকবে, এই ক্ষমতা থাকবে আঞ্চলিক সরকার। মানে আঞ্চলিক সরকার মানে তখন কি বুঝাচ্ছে, পূর্ব পাকিস্তান বুঝাচ্ছে, মানে বাংলাদেশের কথা বোঝাচ্ছে। তখন তো আর বাংলাদেশ হয়নি, তখন পূর্ব পাকিস্তান ছিল। তো বঙ্গবন্ধু এই দাবিগুলো দিয়েছিল যখন পশ্চিম পাকিস্তানের প্রধানমন্ত্রীকে বা পশ্চিম পাকিস্তানের সরকারের কাছে দিয়েছিল এই দাবিগুলা। তো আঞ্চলিক সরকারের আদায়কৃত খাজনা নির্ধারিত অংশ আদায়ের সঙ্গে সঙ্গে ফেডারেল তহবিলে জমা হয়ে যাবে। মানে হচ্ছে বোঝাচ্ছে যে আঞ্চলিক সরকার যেটা, মানে বাংলাদেশ যখন মানুষের কাছ থেকে ট্যাক্স নিবে, সেই ট্যাক্সের একটা নির্দিষ্ট অংশ পাবে হচ্ছে ফেডারেল তহবিলে জমা। মানে নির্দিষ্ট একটা অংশ পাবে কে, পশ্চিম পাকিস্তানের ফেডারেল তহবিল আছে না, মানে ওখানেই তো মেইন তহবিল থাকবে। মেইন তহবিল তো বাংলাদেশে থাকবে না, মেইন তহবিল থাকবে হচ্ছে পশ্চিম পাকিস্তানে, কিন্তু একটা অংশ বাংলাদেশের ট্যাক্সের একটা অংশ পাবে হচ্ছে পশ্চিম পাকিস্তানের জন্য লেখা আছে কি ফেডারেল তহবিল, মানে কেন্দ্রীয়, মানে যেখানে মেইন যে তহবিলটা থাকবে সেটা জমা হয়ে যাবে কোথায়, পশ্চিম পাকিস্তানে। দুই অঞ্চলের বৈদেশিক মুদ্রা আয়ের পৃথক পৃথক হিসাব রাখতে হবে। মানে দুই অঞ্চলের যে বৈদেশিক মুদ্রা বা
রেমিটেন্স বা আমরা যে বলি যে বিদেশের যে টাকা পয়সা এগুলো আমাদের দেশে আসতেছে, এগুলো যে ইনকাম হচ্ছে প্রত্যেকটা দেশে, মানে বাংলাদেশের অবস্থায় পূর্ব পাকিস্তান বা বাংলাদেশ যদি আমরা বলি সেটা, এবং পশ্চিম পাকিস্তান, দুইটার যে ইনকামটা সেটা আলাদা আলাদা হিসাব রাখতে হবে, দুইটাকে মিলাই ফেলানো যাবে না। কেন বলছে এটা জানো? যদি মিলাই ফেলালে পাকিস্তানিরা অনেক টাকা পয়সা চুরি করে নিবে, বুঝো নাই? এই জন্য এই কথাটা বঙ্গবন্ধু বলছে তখন, যে না এটা হবে না, এভাবে করতে হবে। এবং দুই অঞ্চলের অর্জিত বৈদেশিক মুদ্রা যার যার এখতিয়ারে থাকবে এবং কেন্দ্রীয় সরকারের জন্য উভয় অংশ সমান অথবা নির্ধারিত আনুপাতিক হারে বৈদেশিক মুদ্রা প্রদান করবে। মানে হচ্ছে দুই অঞ্চলের অর্জিত বৈদেশিক মুদ্রা যার যার এখতিয়ারে থাকবে, এখতিয়ারে মানে যার যার কন্ট্রোলে থাকবে। কেন্দ্রীয় সরকার মানে হচ্ছে যে সরকারটা মেইন সরকার, মানে পশ্চিম পাকিস্তান যেটা আর কি, সেই সরকারের জন্য উভয় অংশ সমান অথবা নির্ধারিত আনুপাতিক হারে বৈদেশিক মুদ্রা প্রদান করবে। মানে হচ্ছে যে দুই অঞ্চলের যে বৈদেশিক মুদ্রাগুলো থাকবে বা বিদেশি টাকাগুলো থাকবে, যেমন ডলার, এগুলো থাকবে, এগুলো কেন্দ্রীয় ব্যাংক জন্য উভয় অংশ বা সমান অথবা, মানে দুইটা ব্যাংক বা দেশ থেকেই, পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান, এই দুইটা দেশ থেকেই কেন্দ্রীয় ব্যাংকে কিছু হারে বা নির্দিষ্ট একটা হারে সেই টাকাটা দিবে। নির্দিষ্ট একটা হার মানে 10%, সেটা হতে পারে 20%। মানে ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি, ধরো এখানে হচ্ছে মাহির হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক, আর আমি আর সোয়াত হচ্ছে পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তান। তো এখন মেইন কেন্দ্রীয় ব্যাংক কিন্তু একটা, সেটা থাকবে হচ্ছে পশ্চিম পাকিস্তানে। হ্যাঁ, বাংলাদেশেও একটা আছে, কোনো সমস্যা নেই, কিন্তু দুইটার উপরেও আরেকটা থাকবে, সেটা হচ্ছে মেইন কেন্দ্রীয় ব্যাংক বা ফেডারেল ব্যাংক। তো এখন মাহির হচ্ছে সেই ব্যাংকটা, তো আমি হচ্ছে পূর্ব পাকিস্তান, তো আমি 100 টাকা ট্যাক্স পেলাম, সেই 100 টাকা থেকে 10% হচ্ছে 10 টাকা, এই 10 টাকা দিলাম হচ্ছে মাহিরকে, আর বাকি টাকা আমার ব্যাংকে রাখলাম। আর আবুল কাইম বা সোয়াদ ঠিক সেম কাজই করলো, 100 টাকা ট্যাক্স পেলো মানুষের কাছ থেকে, এবং 10 টাকা কই মাহিরের কাছে জমা দিল। ঠিক এই জিনিসটাই বুঝাচ্ছে যে উভয় অংশ সমান অথবা নির্ধারিত আনুপাতিক হারে বৈদেশিক মুদ্রা প্রদান করবে। আঞ্চলিক সরকারই বিদেশের সাথে বাণিজ্য চুক্তি ও আমদানি রপ্তানি করার অধিকার রাখবে। মানে আমাদের দেশে যদি কোনো অফার আসে বিদেশে প্রোডাক্ট নেওয়ার বা পাঠানোর, তাহলে সেটা আমরাই হ্যান্ডেল করব এবং তাদের দেশে আসলে তারা হ্যান্ডেল করবে, এটা বোঝাচ্ছে। পূর্ব পাকিস্তানের জন্য আলাদা একটি আধা সামরিক বাহিনী গঠন করতে হবে। মানে আমাদের দেশের জন্য একটা, বা পূর্ব পাকিস্তান মানে বাংলাদেশ বোঝাচ্ছে আর কি, তো বাংলাদেশের জন্য একটা আধা সামরিক, মানে ফুল ফুল আর্মি না, বাট কিছু আর্মি থাকবে, কিছু পুলিশ থাকবে, কিছু নর্মাল মানুষ থাকবে, এরকম একটা বাহিনী গঠন করতে হবে। তো আসলে তোমার কি মনে হয় যে মানে পাকিস্তান কখনো এটা মেনে নিত না? এই জন্যই বঙ্গবন্ধু আহ এরকম একটা দফা দিছে বা দাবি দিছিল, বুঝতে পেরেছো? এই জন্য বঙ্গবন্ধু এরকম একটা দাবি দিয়েছে যেটা পাকিস্তান মানতে পারবে না, আবার মনে করো না মেনেও থাকতে পারবে না, তখন পাকিস্তানি খেপে যায় আর কি বাংলাদেশের মানুষের উপর। আচ্ছা, এখানে একটা এমসিকিউ টাইম এসে পড়েছে, এমসিকিউ টাইম। তোমরা যারা নতুন এসেছো, যেমন নাহি নতুন এসেছো আজকে, তোমাকে বলে রাখি, আমি এমসিকিউ নিয়ে হচ্ছে তিনটা স্টাইলে বা তিনটা লেভেলে। একটা হচ্ছে গুড স্টুডেন্ট লেভেল, এই লেভেলটা একটু ইজি হয়, এটা সবাই পারে প্রায়। আরেকটা হচ্ছে বস স্টুডেন্ট লেভেল, এটা হচ্ছে একটু মিডিয়াম হয়। আরেকটা হচ্ছে লেজেন্ড স্টুডেন্ট লেভেল, এটা যে পারে সে তো লেজেন্ড হয়ে যায়। ঠিক আছে, দেখি 1 নাম্বারটা কে পারে। স্যার গ নাম্বারটা হবে 5ই ফেব্রুয়ারি 1966 সাল। ভেরি গুড, মাহির পারবে না এটা 1 নাম্বারটা? স্যার ওটা তো বিরোধী দলের আন্দোলন হয়েছিল। 6 দফা কর্মসূচি কবে ঘোষণা করা হয়? পারবে না এটা? স্যার ওটা 1966 সালের 5 ফেব্রুয়ারি তো লাহোরের বিরোধী দলের আন্দোলন হয়েছিল। দেখো দেখো, এখানে একটা বিষয় আছে, এই দেখো কি লেখা, 19 বাজে তার ভিতরে সম্মিলিত হয়। এই দেখো এখানে বুঝো জিনিসটা, সম্মেলন তো অনুষ্ঠিত হয় এখানে, শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানে বাঙালি সব ধরনের অধিকার ফিরে পাওয়ার জন্য 6 দফা কর্মসূচি ঘোষণা করেন। বুঝেছো এবার বিষয়টা? জি স্যার। এখানে মানে এই যে সম্মেলনটা হয় না, এখানেই তো ঘোষণা করেছে, এই জন্য এটাই হচ্ছে মেইন ডেট। বুঝতে পেরেছো? জি স্যার। ভেরি গুড। আচ্ছা, আমাদের প্রথমটা পেরেছে কে? প্রথমটা সোয়াদ পেরেছে। সোয়াদ গুড স্টুডেন্টের খেতাব অর্জন করে নিয়েছে। এটা গুড স্টুডেন্টের প্রশ্ন, এটা দাগ দেওয়া হয়নি আজকে আমার, আমি এমনিতে আন্ডারলাইন করে রাখি। এটা গুড স্টুডেন্টের প্রশ্ন ছিল। সোয়াদ ভেরি গুড, কংগ্রেচুলেশন। দেখি 2 নাম্বারটা কে পারে। স্যার ক নাম্বারটা? 1 নাম্বারটাই হবে স্যার। ভেরি স্যার ক গুড, নাম্বারটা? ভেরি গুড, এটাও গুড স্টুডেন্ট লেভেলের প্রশ্ন ছিল। আচ্ছা, মনে হয় আমি দাগ দিতে ভুলে গিয়েছি, আমি আবার আন্ডারলাইন করে রাখি তো প্রশ্ন। যাই হোক, ভেরি গুড, দুজনই পেরেছো, দুজনই গুড স্টুডেন্ট খেতাব অর্জন করেছো। মাহির প্রথমবারের মতো আমার কাছে গুড স্টুডেন্ট খেতাব অর্জন করলে, ভেরি গুড। আমাদের সামনে আরো প্রশ্ন আসবে, ওগুলো আরো কঠিন কঠিন হবে, ওগুলো পারবে আশা করি ইনশাল্লাহ। আচ্ছা, পরে পেয়ে চলে যাই। 6 দফা দাবির প্রতিক্রিয়া। 6 দফা প্রতিক্রিয়া মানে রিয়াকশন, মানে ওরা কি রিয়াকশন দিল।
আমরা ইউটিউবে রিয়াকশন ভিডিও দেখি না, হ্যাঁ মানুষ পড়ে গেল, মানুষ হাসতেছে, এই ভিডিও দেখি আমরা। তো এরকম করে যে যারা পাকিস্তানিরা আছে তারা রিয়াকশন দিছে যে এরকম একটা দফা দাবি দিছে, তো দেখি আমরা কি রিয়াকশন দেওয়া যায়। তো 6 দফা দাবি দেখে শঙ্কিত, শঙ্কিত মানে ভয় পেয়ে গেছে। কে ভয় পেয়ে গেছে? সামরিক শাসক, মানে যে মানে সামরিক শাসক বলতে বোঝায় যে আর্মি যখন কন্ট্রোল থাকে না তখন বলা হয় সামরিক শাসন। তো সামরিক শাসন যে করে থাকে বলা হয় সামরিক শাসক। যেমন বাংলাদেশে যদি এখন আর্মি ক্ষমতা চলে আসে তাহলে আমাদের সামরিক শাসক হবে হচ্ছে জেনারেল ওয়াকারুজ্জামান। ঠিক তেমনি করে যদি তখনকার সামরিক শাসক কে ছিল? জেনারেল আইয়ুব খান। তো এটা দেখে জেনারেল সামরিক শাসন আইয়ুব খান ভয় পেয়ে যায় বা শঙ্কিত হয়ে যায়। কারণ স্বায়ত্ত শাসন পেয়ে গেলে পূর্ব পাকিস্তান তাদের শোষণ বন্ধ হয়ে যাবে। মানে যদি বাংলাদেশ বা পূর্ব পাকিস্তান স্বায়ত্ত শাসন পেয়ে যায় বা নিজেকে নিজে শাসন করার ক্ষমতা পেয়ে যায়, তখন কিন্তু পাকিস্তান বাংলাদেশ থেকে লুটপাট কম করতে পারবে, লুটপাট করতে পারবে না, সবকিছু মনে করো যে নিজের মতো মন মতো করতে পারবে না। তো এটা বন্ধ হয়ে যাবে, এই জন্য লিখেছে। তাছাড়া এই এক সময় অঞ্চলটি স্বাধীন হয়ে যাওয়ার আশঙ্কাও তারা করতো। তারা ভাবতো যে তাহলে এই অঞ্চলটা স্বাধীন হয়ে যেতে পারে। এর কারণ ছিল, কারণ ভারতের আমরা ছিলাম ভারতের ডান পাশে, মানে ভারতের এই পাশে। তো ভারতও এটা চিন্তা করতো যদি এইটাকে শাসন করা না যায় বা এটাকে যদি স্বাধীন করা না যায় তাহলে ভারতের জন্য একটা ক্ষতি। কারণ ভারতকে যদি এখন দুই দিক দিয়ে অ্যাটাক করা হয়, যেমন এখন পাকিস্তানের যুদ্ধ লেগে গেছে, তো ভারতে যদি এখন দুই দিক দিয়ে অ্যাটাক করা হয় তাহলে কিন্তু ভারত পারবে না। কারণ ভারতের এখানে 7 সিস্টার্স তো আছে, বুঝতে পেরেছো? এই জন্য কিন্তু আসলে ভারত আমাদেরকে হেল্প করেছিল। ভারত কিন্তু আমাদের জন্য আমাদের হেল্প করেনি, ওদের জন্য আমাদের হেল্প করেছে, এটা মনে রাখতে হবে। আর দেখবে যদি পাকিস্তানে কোন রকম ভাবে তারা পাকিস্তানকে ধ্বংস করে ফেলে ভারত, তাহলে বাংলাদেশকে তাদের ধ্বংস করতে বেশি সময় লাগবে না। এটাও একটা ইম্পর্টেন্ট বিষয়। আচ্ছা দেখো, এর কারণ আছে, অনেক বড় বড় টপিক আছে এই বিষয় নিয়ে কথা বলার, পরে আমরা এক সময় বলবো। আমরা এখন বইয়ের পড়ায় আসি। এই দেখো কি লেখা, তাছাড়া একটা সময় এই অঞ্চলটি স্বাধীন হয়ে যাওয়ার আশঙ্কা তারা করতো। মানে পাকিস্তান, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তানের মানুষ ভাবতো যে কোনো সময় এই অঞ্চলটা স্বাধীন হয়ে যেতে পারে। এর ফলে কমে যাবে তাদের বৈদেশিক মুদ্রার ভাগ। কারণ পূর্ব পাকিস্তান উৎপাদিত পাট বিক্রির টাকায় ছিল পাকিস্তানের বৈদেশিক মুদ্রার সবচেয়ে বড় উৎস। মানে পূর্ব পাকিস্তানে যে বৈদেশিক মুদ্রা পেত তার সব থেকে বড় সোর্স ছিল হচ্ছে কি এই পাট বিক্রির অর্থ। আচ্ছা, কিন্তু এই টাকা পূর্ব পাকিস্তানের উন্নতিতে ব্যয় না করে ব্যয় করা হতো পশ্চিম পাকিস্তানের সামরিক ও বেসামরিক ক্ষেত্রে। মানে এই যে বাংলাদেশ থেকে বা পূর্ব পাকিস্তান থেকে এত টাকা পয়সা পাচ্ছে বা এত বিদেশি টাকা পাচ্ছে, এগুলো কিন্তু বাংলাদেশে বা পূর্ব পাকিস্তানে কিন্তু বিনিয়োগ করা হতো না, করা হতো পাকিস্তানের জন্য, পাকিস্তানের স্বার্থে বিনিয়োগ করা হতো, বাংলাদেশের জন্য বিনিয়োগ করা হতো না। এরপর কি লেখাতে দেখো, আচ্ছা হ্যাঁ, এরপর লেখা হচ্ছে যে বড় বড় চাকরিতে বাঙালিকে খুব কম সুযোগ দেওয়া হতো। দেখেছো, বড় বড় যে চাকরিগুলো আছে যেমন এমডি বা অফিসার টাইপের যে চাকরিগুলো, সেগুলোতে বাঙালিদের কোনো চাকরির দাম মানে কোনো দামই দেওয়া হতো না। যেমন যে শেখ হাসিনার আমলে দেখনি সব গোপালগঞ্জের লোকজনকে চাকরি দিয়ে রাখতো, এরকম একটা অবস্থা। আচ্ছা, কিন্তু স্বায়ত্তশাসন পেয়ে গেলে পশ্চিম পাকিস্তানিদের একচেটিয়া সুবিধা পাওয়া সম্ভব হবে না। মানে যদি আমরা বলতে বলতে পূর্ব পাকিস্তানের মানুষ যদি এরকম করে এক শাসন বা একচেটিয়া মানে এরকম করে স্বায়ত্তশাসন যদি পেয়ে যায়, তাইলে কিন্তু তারা একচেটিয়া ভাবে যে আমাদের ভোগ করেছে এই সুবিধাটা কিন্তু তারা পাবে না। বুঝতে পেরেছো? তাই আবার শুরু হয় ষড়যন্ত্র। এই সময় সরকার প্রদেশের নানা জেলায় আওয়ামী লীগের নেতা কর্মীদের নামে মামলা দিতে থাকে, গ্রেফতার হয়রানির শিকার হন নেতারা। এই যে এখান থেকে এই যে এগুলা এগুলা গ নাম্বারে আসে, বুঝছো? এগুলা গ নাম্বারে আসে, এগুলো ইম্পর্টেন্ট, এগুলো ইম্পর্টেন্ট। ঐতিহাসিক আগরতলা মামলা, রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান এবং অন্য, এটা অনেক ইম্পর্টেন্ট একটা টপিক। যদিও এখন বঙ্গবন্ধুর মানুষ দেখতে পারে না, বাট এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা টপিক। কিন্তু বঙ্গবন্ধু সত্যি কথা বলতে আমাদের মানে আসলে তার একটা ভূমিকা ছিল আর কি। যদিও অনেক ডিবেট আছে, বাট ওগুলো আমরা পরে বসে পড়বো, যদি বই লেখা আছে এগুলো পড়ি আমরা এখন। ঐতিহাসিক আগরতলা মামলা, তৎকালীন আইয়ুব সরকার, আইয়ুব সরকার মানে জেনারেল আইয়ুব বা যেটাকে আমরা মানে তখনকার যে প্রধানমন্ত্রী ছিল আর কি, বা তখনকার যে ক্ষমতায় ছিল আইয়ুব। আচ্ছা, তৎকালীন আইয়ুব সরকার 1968 সালে পূর্ব পাকিস্তানের এই যে এমসিকিউ পেয়ে যাচ্ছে, তৎকালীন কোন সরকার? আইয়ুব সরকার। এমসিকিউ পাচ্ছি কত সাল? 1968 সাল। পূর্ব পাকিস্তানের কয়েকজন সামরিক ও বেসামরিক ব্যক্তির বিরুদ্ধে পাকিস্তানের স্বার্থ বিরোধী এক ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে আনে। মানে তখনকার সরকার কি করে, পূর্ব পাকিস্তানের কয়েকজন সামরিক, সামরিক মানে যারা হচ্ছে তোমার আর্মিতে আছে বা যারা তোমার প্রশাসনের কাজে আছে, আর বেসামরিক মানে যারা নর্মাল সিভিলিয়ান। তো সেসব ব্যক্তির বিরুদ্ধে পাকিস্তানের স্বার্থ বিরোধী, পাকিস্তানের স্বার্থ বিরোধী মানে হচ্ছে তারা পাকিস্তানের মানে দেশপ্রেম বিরোধী বোঝায় এটা,
তারা পাকিস্তানের বিরুদ্ধে কাজ করতেছে, এটা এরকমটা বোঝানোর জন্য একটা ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগ দেয় তাদেরকে এটা বলে যে তোমরা তো আসলে পাকিস্তানের ভালো চাও না, তোমরা হচ্ছে ইন্ডিয়ার দালালি করতেছো, তোমরা চাচ্ছ যে পাকিস্তানের কোনো সমস্যা হোক বা ক্ষতি হোক, এরকম একটা অভিযোগ আনে তাদের তাদের বিরুদ্ধে। প্রকৃতপক্ষে 6 দফা আন্দোলনকে নস্যাৎ করাই ছিল এই মামলার মুখ্য উদ্দেশ্য। মানে এই মামলাটা আনে কেন, কারণ এই যে 6 দফা যে আন্দোলন দিয়েছে না, 6 দফা দাবি আন্দোলন, এই আন্দোলনটা নস্যাৎ নস্যাৎ মানে নষ্ট করে দেওয়া, নষ্ট করাটাই ছিল এই মামলার মুখ্য উদ্দেশ্য। কি ছিল এই মামলার মুখ্য উদ্দেশ্য? কি ছিল? 6 দফা আন্দোলনকে নষ্ট করে দেওয়া। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, মনে রাখবে, এটা যে কোনো প্রশ্ন আসতে পারে, তোমার ফতেও আসতে পারে এটা। এরপর দেখো, পাকিস্তানের সামরিক সরকার এটিকে আগরতলা ষড়যন্ত্রের মামলা নাম দিয়ে শেখ মুজিব সহ মোট 35 জনকে আসামি করে মামলা করে। মামলা নাম দিয়ে শেখ মুজিব সহ মোট কয়জনকে আসামি করে মামলা করে? 35 জন। তোমরা জানলে অবাক হবে, এই যে জিনিসটা আমি পড়তেছি, যে পাকিস্তান সামরিক সরকার আগরতলা, এই লাইন থেকে এটা যে আমি পড়লাম মাত্র, এটা শুধু তোমাদের এই যে ক্লাস 7 এর না, বড় বড় যে আমরা যে অ্যাডমিশন পরীক্ষা দিয়ে আসছি, আমাদের ওই প্রশ্নটা অ্যাডমিশনের সময় আসে, বুঝেছো? বড় বড় চাকরি পরীক্ষায় এই প্রশ্নটা আসে। এখনো তো বা আসতে কম পারে, বাট এমনিতে আসে, বুঝেছো? এটা অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। দাগ দিয়ে রাখবে, আমি যেগুলো দাগাচ্ছি সেগুলো দাগ দিয়ে রাখবে। মামলায় বলা হয় আসামিরা ভারতের যোগসাজশে, দেখে বললাম না আমি ভারতের কথা, ভারতের যোগসাজশে পূর্ব পাকিস্তানকে পাকিস্তান রাষ্ট্র হতে বিচ্ছিন্ন করার একটি স্বাধীন রাষ্ট্র গঠনের চেষ্টা করছে। সরকারের উদ্দেশ্য ছিল শেখ মুজিব সহ 35 জনকে দেশের শত্রু হিসেবে প্রমাণ করে চরম শাস্তি দিয়ে বাঙালির 6 দফা স্বাধিকার আন্দোলন চিরদিনের মতো স্তব্ধ করে দেওয়া হয়। স্তব্ধ মানে তারা চেয়েছিল এরকম একটা শাস্তি দিবে বঙ্গবন্ধু সহ 35 জনরে, যে 6 দফা আন্দোলন ধরো ভুলে যাবে, এরকম একটা অবস্থা। আচ্ছা, আচ্ছা, কিন্তু শেষ পর্যন্ত মাওলানা ভাসানী নেতৃত্বে ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে সামরিক সরকার মামলাটি প্রত্যাহার করে সকল বন্দীকে কি করে? মুক্তি দিতে বাধ্য করে। এটাও ইম্পর্টেন্ট। 11 দফা আন্দোলন দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা 6 দফার পাশাপাশি নতুন 11 দফা আন্দোলন নিয়ে মাঠে নামে। শুরু হয়ে যায় ব্যাপক গণ আন্দোলন। গণ আন্দোলন মানে যখন সবাই মিলে আন্দোলন করে, যেমন যে 5ই আগস্ট তোমরা যখন ছিলে, তোমরা কি আন্দোলনে যোগ দিয়েছিলে কেউ 5ই আগস্টে? জুলাইতে এবারে জুলাইতে? না স্যার। মাই দিয়েছিলে যোগ? না স্যার। সমস্যা নেই, আমি দিয়েছিলাম। অনেক ভয়াবহ অবস্থা ছিল। একবার তো বাসার সামনে দেখি রাত 2-3টার সময় দেখি যে ডিজে ফায়ার গাড়ি গাড়ি, কি যে একটা অবস্থা। যাই হোক, ওগুলো একটা বিষয় আছে। তো যাই হোক, যা হয়েছে আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। তো আমরা পড়ি জিনিসটা। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা 6 দফার পাশাপাশি নতুন 11 দফা আন্দোলন নিয়ে কি করে? মাঠে নামে। মানে 6 দফা আন্দোলন তো আছেই, তার সাথে আরো নতুন করে 11 দফা আন্দোলন নিয়ে মাঠে নেমেছে। শুরু হয়ে গিয়েছে ব্যাপক গণ আন্দোলন, মানে সব জায়গা থেকে মানুষ আন্দোলনে বের হয়েছে, মানুষ প্রতিবাদ করছে। 11 দফা কর্মসূচিতে প্রাপ্তবয়স্কদের ভোটে প্রত্যক্ষ মানে ডাইরেক্ট নির্বাচন ও সংসদীয় গণতন্ত্র প্রবর্তন মানে প্রয়োগ করা, পূর্ব পাকিস্তানের পূর্ণ স্বায়ত্ত শাসন, মানে পূর্ব পাকিস্তান একবারে 100% স্বায়ত্ত শাসন, মানে নিজেকে নিজে শাসন করার ক্ষমতা। ব্যাংক, বীমা, বৃহত্তর শিল্পের জাতীয়করণ মানে হচ্ছে বড় বড় যে ইন্ডাস্ট্রি গুলো আছে সেগুলো পূর্ব পাকিস্তানের আন্ডারে আনা। কৃষকের খাজনা ও করের হার হ্রাস, মানে কৃষককে তখন অনেক টাকা ট্যাক্স দিতে হতো, সেটা কমানো। এছাড়াও সকল রাজবন্দী মানে হচ্ছে যারা তোমার বড় বড় পলিটিক্যাল ফেস ছিল, যেমন বঙ্গবন্ধু, এরপর আরো অনেকগুলো অনেক মানুষ ছিল, যেমন মোস্তাক আহমেদ ছিল তখন, যদিও পরে মোস্তাক আহমেদ অনেক হয়ে গেছে। যাই হোক, তো তারা তখন মুক্তি মানে জেলে ছিল, তাদেরকে মুক্তি করার জন্য এইসব দাবিগুলো দিয়েছিল আর কি। রাজনৈতিক মামলাগুলো প্রত্যাহার করার দাবি দিয়েছিল। বিভিন্ন দাবির পক্ষে ছাত্ররা আন্দোলন শুরু করে, মানে ছাত্ররা এইসব দাবির পক্ষে আন্দোলন শুরু করে, এবং এই 6 দফা আন্দোলনটা কিন্তু এই ছাত্রদের 11 দফা আন্দোলনের জন্যই বেগবান হয় এবং পরে এটা সফল হয়। যদিও আন্দোলন তারা এই দাবিগুলো মানেনি, কিন্তু এটা মানে যুদ্ধের বেস তৈরি করাতে অনেক ভূমিকা রেখেছে। যে 69-এ গণ অভ্যুত্থান, এটা হচ্ছে ফাইনাল একটা যে এরপরে আমাদের যুদ্ধ শুরু হয়ে যায় একবারে 2-1 বছরের মধ্যেই। 69-এর গণ অভ্যুত্থান মানে দেখো কি লেখা আছে, জেনারেল আইয়ুব খানের পতনের লক্ষ্যে 1969 সালে জানুয়ারিতে ছাত্রলীগ
যদিও ছাত্রলীগ এখন নিষিদ্ধ, আমরা ছাত্রলীগের নামটা নিব না, এরকম উল্টাপাল্টা নাম নিব না, যদিও একটা সময় তারা অনেক ভূমিকা রেখেছিল। আচ্ছা যাই হোক, তবুও তারা যুদ্ধের অংশ হিসেবে আছে আর কি, এই জন্য আমরা পড়ছি। ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন ও জাতীয় ছাত্র ফেডারেশন ঐক্যবদ্ধ হয়ে একটি সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করে। ছাত্র সংগ্রাম পরিষদের 11 দফা, আওয়ামী লীগের 6 দফা সম্মিলিত দাবি আদায়ের লক্ষ্যে ছাত্র আন্দোলন শুরু হয়। সরকার এই আন্দোলনকে দমন করার জন্য পুলিশি নির্যাতন শুরু করে। দেখেছো, নির্যাতন শুরু করে, পুলিশি নির্যাতন শুরু করে। মানে এই যে তারা ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করেছে এবং এই দাবি আদায়ের জন্য ছাত্র আন্দোলন সম্মিলিত করে আওয়ামী লীগের 6 দফা সম্মিলিত দাবি আদায়ের লক্ষ্যে ছাত্র আন্দোলন শুরু করেছে না, এই জন্য পুলিশ সরকার কি করেছে, পুলিশ নির্যাতন শুরু করেছে। যেমনটা এই যে এবারে আগে জুলাই আগস্ট মাসে হয়েছিল এরকম। 1969 সালে 20 জানুয়ারি, আরেকটা এমসিকিউ পেয়ে গেলাম, জানুয়ারি ঢাকায় ছাত্র জনতার মিছিলে পুলিশ নির্বিচারে গুলি চালালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ছাত্র আসাদুজ্জামান আসাদ শহীদ হয়। এই জন্য তোমরা ঢাকা ভার্সিটিতে গেলে দেখবে আসাদুজ্জামান আসাদ নামে একটা খুব সম্ভবত হল আছে একটা, আমি যতদূর জানি। আচ্ছা, আসাদ শহীদ হওয়ার পর এই আন্দোলন গণ অভ্যুত্থানে পরিণত হয়। যখনই দেখা গেল আসাদ আসাদ মারা গিয়েছে, শহীদ হয়েছে, এরপরই এই ছোট্ট আন্দোলনটা অনেক বড় একটা আকার নিল। যেমন আমাদের এখানে যেমন যখন যে আবু সাইদ মারা গেল না, আল্লাহ তাকে জান্নাত দান করুক, আবু সাইদ মারা যাওয়ার পরে কি হলো, আন্দোলনটা চেঞ্জ হয়ে গেল, কি অবস্থা, হ্যাঁ সবাই খেপে গেছে যখন, তখন থেকে আসলে মেইনলি আন্দোলনটা চেঞ্জ হয়। তো এই জন্য কি লেখা আছে, আসাদ শহীদ হওয়ার পর এই আন্দোলন গণ অভ্যুত্থানে পরিণত হয়। 1969-এর 15ই ফেব্রুয়ারি আগরতলা মামলার অন্যতম আসামি সার্জেন্ট জহুরুল হকের ঢাকার কুর্মিটোলা ক্যান্টনমেন্টে বন্দী অবস্থায় গুলি করে হত্যা করা হয়। দেখেছো, 1969-এর 15ই ফেব্রুয়ারি, আই টাইমস কিন্তু এটা ইম্পর্টেন্ট। তারপর আসাদুজ্জামান আসাদ নামটা মনে রাখবা, কোন বিভাগের ছাত্র, এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, 1969-এর 15ই ফেব্রুয়ারি আগরতলা মামলার অন্যতম আসামিকে সার্জেন্ট জহুরুল হককে ঢাকা, ওই যে এই জন্য সার্জেন্ট জহুরুল হক নামে একটা হল আছে ঢাকা ভার্সিটিতে, সার্জেন্ট জহুরুল হককে ঢাকার কুর্মিটোলা ক্যান্টনমেন্টে বন্দী অবস্থায় গুলি করে হত্যা করা হয়। আহারে আল্লাহ জান্নাত দান করুক। 18ই ফেব্রুয়ারি পাকিস্তানি সৈন্যরা কি করে, 18ই ফেব্রুয়ারি পাকিস্তানি সৈন্যরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর শামসুজ্জাকে নির্মম ভাবে হত্যা করে। মানে যাতে এই আন্দোলনটা দমন করা যায়, সেই জন্য তারা এভাবে মানুষকে হত্যা করে করে তাদেরকে ভয় দেখায় বাংলাদেশি মানুষদের। তিনি বিক্ষোভকারী ছাত্রদেরকে শান্ত করার কাজে নিয়োজিত ছিলেন। এইসব খবরে সারা দেশে বিক্ষোভের আগুন জ্বলে ওঠে। সামরিক সরকার 1969 সালে 22 ফেব্রুয়ারি আগরতলা মামলা প্রত্যাহার করে রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি দেওয়ার ঘোষণা দিতে বাধ্য হয়। কেন বাধ্য হয়, কারণ এতগুলো মানুষ মারা মারা গিয়েছে, এতগুলো মানুষকে তারা মেরেছে এবং আন্দোলন আরো তীব্র হয়েছে। এই জন্য তারা কি করে, আর কোনো উপায় না খুঁজে পেয়ে রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি দেয় এবং আগরতলা মামলা প্রত্যাহার করে। প্রত্যাহার করা মানে হচ্ছে মামলাটা ক্যান্সেল করে দেয়। আন্দোলনের যে ইম্পর্টেন্ট এমসিকিউ দেখো, ওই যে 1969 সালে 22 ফেব্রুয়ারি কি হয়েছিল, আগরতলা মামলা প্রত্যাহার করা হয়েছিল। আচ্ছা, আন্দোলনের তীব্রতায় ভীত হয়ে ক্ষমতায় টিকে থাকার কোনো উপায় খুঁজে না পেয়ে 25শে মার্চ, মানে আন্দোলনের এত অবস্থা ভয়াবহ হয়েছে যে ক্ষমতায় টিকে থাকার আর কোনো উপায় খুঁজে পায় নাই। কে, এই যে না আইয়ুব খান। 1969 সালে জেনারেল আইয়ুব খান তার সেনাপ্রধান জেনারেল ইয়াহিয়া খানের হাতে ক্ষমতা হস্তান্তর করে পদত্যাগ করতে বাধ্য হন। এই অবস্থায় কি করে আইয়ুব খান, জেনারেল ইয়াহিয়া খান সেই সময় যে সেনাপ্রধান ছিল তার কাছে ক্ষমতা হস্তান্তর করে পদত্যাগ করেন। মানে পদত্যাগ মানে কি, রিজাইন করেন, যেটা আমাদের আগের প্রধানমন্ত্রী শেখ হাসিনা করেছিল ওরকম আর কি। আচ্ছা, এরপর কি লিখেছে, বাংলার ছাত্র জনতা এইভাবে যাতে আন্দোলন সফলতা লাভ করে। তুমি শুধু এই যে 1969 গণঅভ্যুত্থান, 66 6 দফা আন্দোলন এগুলোই না, তুমি যতগুলো বাংলাদেশে আন্দোলন করবে না সবগুলাতেই ছাত্রদের ভূমিকা পাবে এবং ছাত্ররাই এটাকে মেইন মানে বড় করে তোলে, বুঝতে পেরেছো? কারণ তুমি দেখো, তুমি যখন ছাত্র হও না, তোমার কোনো মানে তোমার বউ বাচ্চা আছে বা তোমার কোনো এরকম লাইবিলিটি আছে, তোমার বাবা মা আছে, এটা আমি বুঝতে পেরেছি, বাট তোমার তো কোনো লাইবিলিটি নেই যে আমার পরিবার আছে, সংসার আছে, এরকম তো কোনো লাইবিলিটি নেই বা এরকম তো কোনো দায় নেই। এই জন্য তার ছাত্ররা এই জন্য সবসময় ফিউরিয়াস থাকে, মানে যে কোনো জায়গায় নিজেকে ঝাঁপিয়ে দিতে চায়, বুঝতে পেরেছো? এই জন্য বাংলাদেশের যত আন্দোলন সফল হয়েছে বেশিরভাগই ছাত্রদের জন্য সফল হয়েছে এবং সফল হচ্ছেও ছাত্রদের জন্যই। দেখো এখানে ছবি দেওয়া আছে কার কার, শহীদ আসাদ, ওই যে উনি মারা গিয়েছে, শহীদ সাজুদ্দাহ উনি শহীদ হয়েছে, শহীদ ডক্টর শামসুজ্জাহা উনিও শহীদ হয়েছে, আলাদা আলাদা সবাইকে জান্নাত দান করুক আমি। আচ্ছা, পার্ট 6, 1970 সালে সাধারণ নির্বাচন। 1970 সালে কি নির্বাচন, সাধারণ নির্বাচন, এই যে এটাও একটা ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে। প্রেসিডেন্ট আইয়ুব খান পাকিস্তানের সেনাপ্রধান ইয়াহিয়া খানের হাতে প্রেসিডেন্টের দায়িত্ব দিয়ে পদত্যাগ করেন।
ক্ষমতা গ্রহণ করে ইয়াহিয়া খান বাঙালিকে শান্ত করার লক্ষ্যে 1970 সালে সাধারণ নির্বাচন দেওয়ার অঙ্গীকার করেন। যেহেতু তখন অবস্থাটা খুবই টেন্সড হয়ে গেছিল, মানে মানুষজনের মানে পূর্ব বাংলার মানুষজন একবারে মানে স্বাধীনতার জন্য উৎসুক হয়ে গেছিল যে কখন আদেশ আসে, কখন ঝাঁপিয়ে পড়বো আমরা। বা এরকম একটা অবস্থা হয়ে গিয়েছিল যে পাকিস্তানের সাথে বাংলাদেশের খালি দাও মাছ, মানে কোনো জায়গায় কোনো কথা কাটাকাটি, সব জায়গায় মারামারি কাটাকাটি, এরকম একটা অবস্থা। মানে কেউ কারো কথা শুনতে চায় না, এরকম আর কি। যেমন যে ব্রাহ্মণবাড়িয়া যে মারামারি লাগে না, ওরকম আর কি একটা অবস্থা ছিল তখন। তো ক্ষমতা গ্রহণ করে ইয়াহিয়া খান বাঙালিকে শান্ত করার লক্ষ্যে 1970 সালে সাধারণ নির্বাচন দেওয়ার অঙ্গীকার করেন। কারণ এটা কেন করেছে? কারণ বাঙালিদের একটা মানে ছিল যে একটা নির্বাচন চায়, তারা বাংলাদেশে একটা আলাদা করে সরকার চায়, একটা পূর্ব পাকিস্তান আলাদা সরকার চায়, আলাদা রাষ্ট্র চায়, আলাদা একটা ব্যাংক ব্যবস্থা চায়। এগুলো আমরা পড়েছি না স্বাধীনতা আন্দোলনে। তো এগুলো সবকিছু মিলে গিয়েছিল সেই নির্বাচনের সাথে। তো পূর্ব বাংলার মানুষজন ভেবেছিল তাহলে নির্বাচন যেহেতু দিচ্ছে তাহলে আমরা শান্ত থাকি, সুতরাং এই জন্য শান্ত থাকার জন্য নির্বাচনটা দিয়েছিল কে? ইয়াহিয়া খান। প্রশ্নটা এমন আসতে পারে, এত সহজভাবে প্রশ্ন আসবে না যে কে ইয়াহিয়া খান কাকে শান্ত করার জন্য প্রশ্ন করে, এভাবে প্রশ্ন আসবে না। প্রশ্ন আসবে না কিভাবে? যে 1970 সালে সাধারণ নির্বাচন দিয়েছিল কে, এভাবে প্রশ্ন আসবে, ঘুরায় প্রশ্ন করবে। কারণ আমরা কি জানি যে আইয়ুব খান তো পাকিস্তানের হাতে, পাকিস্তানের সেনাপ্রধানের হাতে ক্ষমতা দিয়ে পদত্যাগ করে ফেলে। তো এখন তাহলে নির্বাচনটা কে দিল? ইয়াহিয়া খান দিল, এটা মনে রাখবে। সুতরাং প্রশ্নগুলো কিন্তু ঘুরিয়ে আসতে পারে, নিজের কমন সেন্স ইউজ করবে। 1970 সালের 7 ডিসেম্বর পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন অনুষ্ঠিত হয় 1970 সালে কয় ডিসেম্বর? 7 ডিসেম্বর। এই মিল আছে, এখানে 1970, এখানেও 7, এবং মিল রাখবে। এগুলো কিন্তু লিখতে লিখে লিখে প্র্যাকটিস করতে হবে, এগুলো বুঝছো? নাহলে মনে থাকবে না। 1970 সালে 7 ডিসেম্বর পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। কি নির্বাচন অনুষ্ঠিত হয়? পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচন, মানে শুধু বাংলাদেশের না, খালি পুরো পাকিস্তান, হোল হোল পাকিস্তান। পাকিস্তান জাতীয় পরিষদের নির্বাচন, এটা আবার কি হচ্ছে? দাঁড়াও। হ্যাঁ, তাহলে কি হচ্ছে, আমরা কি দেখলাম? 1970 সালে 7 ডিসেম্বর পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। পাকিস্তানের জাতীয় পরিষদের আসন সংখ্যা ছিল কতগুলো? 313টি। ইম্পর্টেন্ট এমসিকিউ। এর মধ্যে পূর্ব পাকিস্তানের জন্য বরাদ্দ ছিল, ও আচ্ছা আমরা পড়বো তার আগে আমাদের আবার এমসিকিউ এসে পড়েছে। এখন আমরা এমসিকিউ পড়বো, দেখবো কে পারে, আমাদের কতগুলো পারে দেখবো আমরা। ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয় কত সালে? দেখি কেউ পারে কিনা এটা। স্যার 1969 সালে। সোয়াদ পারবে না? জি স্যার, 70 সালে কি বললে সোয়াদ? বুঝতে পারিনি, আবার বলো তো। 1969 সালে। দেখি তো অ্যান্সার হয়েছে কিনা। আচ্ছা, অ্যান্সারটা আমরা পরে দেখবো, পরে দেওয়া আছে অ্যান্সার। আমরা 2 নাম্বারটা দেখবো। শহীদ আসাদ কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন? দেখি এটা কে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়। ভেরি গুড, আমরা অ্যান্সার চেক করবো। সোয়াদ পারুনি এটা না? স্যার ঢাকা বিশ্ববিদ্যালয় হবে। ভেরি গুড। সার্জেন্ট জিয়াউল হক কোথায় শহীদ হন? ঘ নাম্বার কুরুমিটোলা ক্যান্টনমেন্টে। পারবে সোয়াদ? মাহির কিন্তু আজকে অনেকগুলো পারছে। স্যার কুর্মিটোলা ক্যান্টনমেন্টেই হবে। ওকে, আমরা অ্যান্সার চেক করবো। মাহির কিন্তু ফার্স্ট ক্লাসে এসে ছক্কা মেরে দিচ্ছে খালি। মাহির কি বড় হয়ে কি হতে চাও মাহির? হ্যাঁ, ইঞ্জিনিয়ার হব। বাবা রে বাবা, তুমি যদি ইঞ্জিনিয়ার হও তাহলে আমার বাড়িটা একটু কম দামে বানিয়ে দিও, ঠিক আছে? জি ভাই। আর সোয়াদ কি হতে চাও? আমি ইঞ্জিনিয়ার হতে চাই। সবাই ইঞ্জিনিয়ার হতে চাও? আইসে, তাহলে তো তোমরা ভালোই, মাশাআল্লাহ, ইনশাআল্লাহ তোমরা ইঞ্জিনিয়ার হবে, আমি দোয়া করি। দেখি 4 নাম্বারটা কে পারে তাহলে। স্যার শেখ মুজিবুর রহমান। জামা। শেখ মুজিবুর রহমান। আমরা এটা আসবো, আমরা অ্যান্সার গুলো চেক করবো সব হয়েছে কিনা। আচ্ছা, ইয়াহিয়া খান কবে জাতীয় নির্বাচন আয়োজন করেন? দেখি এটা কে পারে। এটা তো মাত্রই পড়েছি। সাত সাত বেশ, দেখি সঠিক উত্তর 7 আছে। ডিসেম্বর 1970। এই যে একের ঘ হবে 1969 সালে জানুয়ারিতে। তোমরা মনে হয় জানুয়ারিতে বলনি, খালি 1969 সালে বলেছো তাই না? তবে জানুয়ারিতে, ঠিক আছে? জানুয়ারিতে।
তুমি কি অ্যানসার ঘ নাম্বার বলেছিলে অ্যানসার? জি জি স্যার। স্যার। ও ভেরি গুড, তাহলে 1966 দুজনেই হয়েছে, কংগ্রাচুলেশন কংগ্রাচুলেশন। 2 নাম্বার ঢাকা ভার্সিটি, 3 নাম্বার কুমিল্লা, 4 নাম্বার সাজিন জহুরুল হক, 5 নাম্বার ডিসেম্বর। আচ্ছা 4 নাম্বার ঘ, এটা কোনটা দেখি। কে ছিলেন আগরতলা মামলার অন্যতম আসামি? দেখি তো, এটা তোমরা তো বললে শেখ মুজিবুর রহমান, আমরা দেখি এর অ্যান্সার কি হয়। আচ্ছা এই দেখো, দেখছো তোমরা মিস করে গেছো এই লাইনটা, বললাম না, দেখেছো এই লাইনটা তোমরা মিস করে গিয়েছো, আমি লাল দাগ দিয়ে দেখাচ্ছি। 1969 সালে 15 ফেব্রুয়ারি আগরতলা মামলার অন্যতম আসামি, দেখেছো কত, কোনখান থেকে প্রশ্ন করেছে? সার্জেন্ট জহুরুল হককে ঢাকার কুর্মিটোলা ক্যান্টনমেন্টে বন্দী অবস্থায় গুলি করে হত্যা করা হয়। বুঝতে পেরেছো এটা ভুল হয়েছে যে জি স্যার। বঙ্গবন্ধু ছিল মেইন আসামি, কিন্তু অন্যতম আসামি কে ছিল? সার্জেন্ট জহুরুল হক। বুঝেছো? জেনি বলে যে সোয়াদ, বুঝেছো তুমি? জি স্যার। আবার কি হয়ে গেল? আচ্ছা ঠিক আছে, ভেরি গুড ভেরি গুড। তাহলে দেখেছো কত একটা ইম্পর্টেন্ট একটা জিনিস পেলাম আমরা। আমরা কিন্তু ভেবেছিলাম কি শেখ মুজিবুর, আসলে কিন্তু কে হবে? সার্জেন্ট জহুরুল হক। আচ্ছা আমরা এরপরে পেজে চলে যাই। কোথায় গেল? হ্যাঁ, এই যে 169টি আছে। তাহলে আমরা কি করলাম, পূর্ব পাকিস্তানের জন্য কয়টা সিট বরাদ্দ ছিল? 169টি। আর পশ্চিম পাকিস্তানের জন্য বাকিগুলো ছিল আর কি। তো 169টি এবং বাকি আসন ছিল পশ্চিম পাকিস্তানের জন্য বরাদ্দ। জাতীয় পরিষদে মূল প্রতিদ্বন্দ্বিতা হয় আওয়ামী লীগ ও পাকিস্তান পিপলস পার্টির মধ্যে। তাহলে মেইন কম্পিটিশন হয় কাদের মধ্যে? আওয়ামী লীগ ও পাকিস্তানের পিপলস পার্টির মধ্যে। জাতীয় পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ পায় 167টি আসন। তার মানে চিন্তা করো, জাতীয় পরিষদ নির্বাচনে, মানে জাতীয় মানে যেটা হচ্ছে প্রাদেশিক আর কি, সেখানে আওয়ামী লীগ পায় 167টি আসন, পাকিস্তান পিপলস পার্টি লাভ করে মাত্র 88টি আসন। উল্লেখ করা যেতে পারে আওয়ামী লীগ পূর্ব পাকিস্তানে এবং পিপিপি পশ্চিম পাকিস্তানের সংখ্যা গরিষ্ঠতা লাভ করে, মানে পূর্ব পাকিস্তানে আওয়ামী লীগ জিতে, আর পশ্চিম পাকিস্তানে জিতে কারা? পিপিপি মানে পাকিস্তান পিপলস পার্টি। এরপর 1970 সালে 17 ডিসেম্বর, এই যে আমরা একটা পড়েছি 1970 সালে 7 ডিসেম্বর, যেটা নির্বাচন দিয়েছিল, আর মানে 10 দিন পর 1970 সালে 17 ডিসেম্বর পাকিস্তানের প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়, মানে যেটা বাংলাদেশের হয় আর কি। সুতরাং পূর্ব পাকিস্তান প্রাদেশিক নির্বাচনের 310টি আসনের মধ্যে আওয়ামী লীগ লাভ করে 298টি। বাকি আসন পায় স্বতন্ত্র প্রার্থী ও অন্যান্য দল। তার মানে পূর্ব পাকিস্তানে যে যে নির্বাচনটা খালি পূর্ব পাকিস্তানে হয়েছিল, সেখানে পূর্ব পাকিস্তান বা আওয়ামী লীগ পেয়েছিল কয়টা? 310টা। এবং 310, সরি, আসন ছিল হচ্ছে 310টা, পূর্ব পাকিস্তান পেয়েছিল 298টা। এবং বাকি আসন পেয়েছিল কারা? স্বতন্ত্র প্রার্থী ও অন্যান্য দল। আচ্ছা ঠিক আছে, আমরা এরপরে দেখি নির্বাচনের গুরুত্ব। 1970 সালে নির্বাচনের ফলাফল বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামকে আরো বেগবান করে, অফকোর্স করে। কারণ যখন আওয়ামী লীগ দেখতে পেলো, বা তখন যখন বাংলাদেশের মানুষ দেখতে পেলো যে না, বাংলাদেশের মানুষজন আসলেই এমন কাউকে চায় যারা বাংলাদেশি হবে, বা পূর্ব পাকিস্তানের মানুষ এমন কাউকে চায় যারা বাঙালি কথা বলবে বা বাংলাদেশি হবে, বা যারা বাংলাদেশি বা পূর্ব পাকিস্তানের মানুষের মন বুঝবে। তো তখন দেখতে পেলো যে না, তাহলে তারা করবে, মানে যুদ্ধ করার জন্য প্রস্তুত কাইন্ড অফ, বা তারা যে কোনো কিছু করতে পারে এটা করার জন্য। সুতরাং কি লেখা আছে? 1970 সালে নির্বাচনের ফলাফল বাংলাদেশ স্বাধীনতা সংগ্রামকে আরো বেগবান করে, বেগবান মানে হচ্ছে আরো বাড়িয়ে দেয়। 1947 সালে পাকিস্তান সৃষ্টির পর থেকে বাঙালির ভাষা, সাহিত্য, সংস্কৃতির দিক থেকে যে স্বাতন্ত্র দাবি করে আসছিল, এই নির্বাচনে আওয়ামী লীগের বিজয় যেন তা স্বীকৃতি পায়। বাঙালি স্বায়ত্ত শাসনের দাবি যে সঠিক ছিল তাও কি হয়? প্রমাণিত হয়। দেখেছো কি একটা অবস্থা? স্যার, সাধারণ নির্বাচন আর জাতীয় পরিষদ নির্বাচন আর প্রাদেশিক নির্বাচনের মধ্যে পার্থক্য কি? সাধারণ নির্বাচন হচ্ছে, মনে করো যে তোমার পুরা হোল, মানে যখন মানে একবারে পূর্ব পাকিস্তানের মধ্যে হচ্ছে, পশ্চিম পাকিস্তানের মধ্যে হচ্ছে, এটা হচ্ছে সাধারণ নির্বাচন। বুঝতে পেরেছো? আর প্রাদেশিক নির্বাচন হচ্ছে যেটা শুধুমাত্র বাংলাদেশে বা পূর্ব পাকিস্তানে হচ্ছে। আর আরেকটা কোনটা বললেন? এটা স্যার জাতীয় পরিষদ নির্বাচন। জাতীয় পরিষদ নির্বাচন, যেটা সেটা হচ্ছে যে তোমার যে আমাদের যে সংসদ সংসদ আছে না, সংসদ,
জি জি স্যার। সংসদের নির্বাচন মানে যেটা মানে আলটিমেট নির্বাচন, যেটা সংসদ যে লিড করবে সেটার জন্য যে নির্বাচন, সেটা হচ্ছে জাতীয় পরিষদ নির্বাচন। বুঝেছো? জি স্যার। ঠিক আছে, যদি তোমাকে মনে করো যে আরেকটু সুন্দরভাবে বুঝিয়ে বলি, তাহলে বলা যায় যে বাংলাদেশের রাজনীতি ও প্রশাসনিক কাঠামোতে এই তিনটা নির্বাচনই আছে। সাধারণ নির্বাচন একবারে যদি সিম্পল ভাবে বলি, তাহলে যে কোনো স্তরে যে নির্বাচনগুলো হয় সেগুলো, যেমন মনে করো যে এটা মেনলি জনগণের ভোটের মাধ্যমেই তোমার প্রতিনিধি নির্বাচন করা হয়। এটা যেমন জাতীয় সংসদ নির্বাচন, এটার অন্তর্ভুক্ত। সাধারণ নির্বাচন মানে বললাম না, মানে যে কোনো নির্বাচনে সাধারণ নির্বাচনের অন্তর্ভুক্ত। যেমন তুমি জাতীয় সংসদ নির্বাচন যেটা বললে, এটা কিন্তু এক ধরনের সাধারণ নির্বাচনই হচ্ছে। সাধারণ নির্বাচন হচ্ছে সিম্পল, মানে তুমি জনগণের ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করবে, এটা সাধারণ নির্বাচন। সেটা তুমি জাতীয় সংসদ করো, উপজেলা পরিষদ নির্বাচন করো, সিটি কর্পোরেশন নির্বাচন করো, বা প্রাদেশিক নির্বাচন করো, সবকিছুই সাধারণ নির্বাচনের অন্তর্ভুক্ত। এটাকে হোল বলা হয়, হোল। বুঝতে পেরেছো? এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার প্রাদেশিক নির্বাচন, যেটা এটা হচ্ছে অঞ্চল ভিত্তিক বা বিভাগ ভিত্তিক নির্বাচন। যেমন বাংলাদেশের যে নির্বাচনটা হলো 1970 সালে, মানে যেটা পূর্ব পাকিস্তানে হয়েছে, সেটা হচ্ছে প্রাদেশিক নির্বাচন। মানে যেটা শুধুমাত্র কিন্তু কোথায় হয়েছে, এই যে পূর্ব বাংলায় হয়েছে, পূর্ব পাকিস্তানে হয়েছে। আহ এরপরে হচ্ছে, আর এখন তো বাংলাদেশে কোনো প্রাদেশিক নির্বাচন হবে না, কারণ বাংলাদেশ তো এখন স্বাধীন হয়ে গিয়েছে। আর জাতীয় পরিষদ নির্বাচন বা জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে মানে এটা হচ্ছে মানে মেইনলি খুবই ইম্পর্টেন্ট একটা নির্বাচন, যেটা তোমার বাংলাদেশের সংসদকে ডিফাইন করে। যেমন কে আমাকে লিডার বানাচ্ছে, বা যেমন তোমাদের যে এলাকা আছে সেই এলাকা থেকে তোমরা একজনকে চুজ করো না, সেই সংসদে কি করে তোমার প্রতিনিধিত্ব করে। মানে তোমার যে মতামত, তোমার যে চাওয়া পাওয়া, সেই সংসদে যায় না এটা নিয়ে। এটা হচ্ছে জাতীয় পরিষদ নির্বাচন। আর এই সবগুলো যেখানে জায়গা পায় সেটা হচ্ছে সাধারণ নির্বাচন। মানে সাধারণ নির্বাচন হচ্ছে নর্মাল যে নির্বাচনটা, সেটাই। এগুলোর মধ্যে প্রকারভেদ হিসাবে এই 2টা নির্বাচন আসে। বুঝতে পেরেছো এবার? জি স্যার। আচ্ছা, গুড বয়। মাহির ইঞ্জিনিয়ার হলে কিন্তু আমাকে ভুলে যেও না, ঠিক আছে? জি স্যার। আচ্ছা ঠিক আছে, আমরা একটু সামনে দেখি আর কি কি আছে। কোথায় গেল? ভেরি গুড। এই যে বঙ্গবন্ধুর একটা হাই স্মাইলিং ছবি দিয়ে দিছে এখানে ওরা। কোথায় গেল আমার কলম, কই? ভেরি, হ্যাঁ। পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে বৈষম্য। পাকিস্তান রাষ্ট্র জন্ম হওয়ার পর দেখা যায় পশ্চিম পাকিস্তানের শাসকদের কাছে স্বাধীনতা ও মুক্তির বদলে বাঙালিরা পেয়েছিল বৈষম্যমূলক আচরণ। মানে যখন থেকেই আমাদের পূর্ব বাংলা বা পূর্ব পাকিস্তান হলো, তখন থেকে কি পশ্চিম পাকিস্তানিরা আমাদের না তো বেল দেয়, না কোনো দাম দেয়, না কোনো খেয়াল রাখে। এ তো বাঙালি, এরকম করে ছোট করে। বুঝতে পেরেছো? তো আমরা কি পেয়েছিলাম? বৈষম্যমূলক আচরণ পেয়েছিলাম। মানে তারা আমাদের সাথে কি করতো? ভালো ব্যবহার করতো না, আমাদের সাথে খারাপ ব্যবহার করতো। পাকিস্তান দুই অংশের মধ্যকার সম্পর্ক হয়ে যায় শোষক ও শোষিতের। শোষক মানে হচ্ছে যে শোষণ করে, যে মানুষকে অত্যাচার করে। শোষিত মানে যে অত্যাচারিত হচ্ছে, যে শোষণ হচ্ছে। এখান থেকে তোমাদের যে আসবে, খ নাম্বার প্রশ্নটা আসবে। বুঝেছো? রাজনৈতিক, প্রশাসনিক, সামরিক, অর্থনৈতিক, শিক্ষা, সাংস্কৃতিক ক্ষেত্রে পূর্ব ও পশ্চিমাঞ্চলের মাঝে ব্যাপক বৈষম্যের মাধ্যমে বাঙালিদের দমিয়ে রাখার চেষ্টা করা হয়, কিন্তু বাঙালিরা বিভিন্নভাবে এই শোষণের বিরুদ্ধে প্রতিবাদ জানায়। সবশেষে মুক্তি সংগ্রামের মাধ্যমে বাঙালিরা নতুন রাষ্ট্র বাংলাদেশ প্রতিষ্ঠা করে। দেখো রাজনৈতিক বৈষম্য কিভাবে করে, দেখো। হাজার মাইলের ব্যবধানে গড়ে ওঠা পাকিস্তানের দুই অংশের মধ্যে শুরুতে রাজনৈতিক ক্ষেত্রে বাঙালিরা বৈষম্যের শিকার হয়। পাকিস্তানের জনসংখ্যার বড় অংশ বাঙালি হলেও ঢাকাকে রাজধানী না করে করাচিকে পাকিস্তানের রাষ্ট্র রাজধানী করা হয়। মানে দেখো, আহ বাংলাদেশের মানে দুইটা দেশের মিলিয়ে যে জনসংখ্যা বাংলাদেশের সেটা বেশি, কিন্তু তাও কি করা হয়? ঢাকাকে রাজধানী করা হয় না, করা হয় হচ্ছে করাচিকে। এই যেটা ইম্পর্টেন্স। রাষ্ট্রের বড় পদ গভর্নর জেনারেল, প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার বেশিরভাগ সদস্য পশ্চিম পাকিস্তান থেকে নেওয়া হয়। পূর্ব পাকিস্তানের উপর পশ্চিম পাকিস্তানের একরকম ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠা করে রাখে। এই যে এখানে বৈষম্যের বিষয়গুলো আছে, দেখছো? রাজস্ব বাড়াতে ব্যয় 100, বাংলাদেশে মাত্র 1500 কোটি টাকা রাজস্বের জন্য মানে অ্যালোকেটেড করেছিল। আবার পাকিস্তানের জন্য কত? 5000 কোটি টাকা। দেখেছো কত বেশি? উন্নয়নের খাতে বাংলাদেশের জন্য মাত্র 3000, আর ওদের জন্য 6000। দেখেছো? ডাবল। এই যে দেওয়া আছে, এখানে লেখা আছে 1970 সালের নির্বাচনের ঐতিহাসিক পোস্টার তৎকালীন আওয়ামী লীগের পক্ষে পোস্টারটি তৈরি করেন জনাব নুরুল ইসলাম এবং এঁকেছিলেন শিল্পী হাশিম খান। এই যে ইম্পর্টেন্ট এমসিকিউ, দেখেছো কোন জায়গা থেকে বের করলাম এমসিকিউটা? পরীক্ষা আসতে পারে, যেসব টিচার অনেক চালাক হয় না, তারা এই এমসিকিউ গুলো দিয়ে দেয় পরীক্ষায়। 1947 থেকে 71 সাল পর্যন্ত পাকিস্তানের, আচ্ছা 1947 থেকে 71 সাল পর্যন্ত পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রীদের কি লেখা আছে দেখো। আচ্ছা হ্যাঁ,
1947 থেকে 71 সাল পর্যন্ত পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রীদের 211 জনের মধ্যে বাঙালি ছিলেন মাত্র 95 জন। আচ্ছা, মাত্র 95 জন। আইয়ুব খানের আমলে 62 জন মন্ত্রীর মধ্যে মাত্র 22 জন ছিলেন বাঙালি। এসব বাঙালি মন্ত্রীদের আবার গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়নি। আইয়ুব খানের আমলে 1958 থেকে 69 সালে বাঙালি রাজনীতিবিদদের দমনে জেল, জরিমানা ছাড়াও বিভিন্ন আদেশ ও অধ্যাদেশের মাধ্যমে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা হয়। গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে শাসকরা প্রাদেশিক ও জাতীয় নির্বাচনে অনীহা দেখায়, মানে তারা আসলে চাইতেছে না যে না না নির্বাচন দিব না, মানে এটা হচ্ছে সেই সময় 1958 থেকে 69 সাল পর্যন্ত আর কি, যে না নির্বাচন দেওয়া যাবে না, জাতীয় নির্বাচন তো প্রশ্নই ওঠে না, প্রাদেশিক নির্বাচন তো দিলে সমস্যা, জাতীয় নির্বাচন তো প্রশ্নই ওঠে না। 1954 সালে যুক্তফ্রন্টের নির্বাচিত সরকারকে উৎখাত করে পূর্ব পাকিস্তানের শাসন অচল করে রাখে। 1958-তে সামরিক শাসন জারি করে গণতন্ত্রের পক্ষে রুদ্ধ করা হয়। গণতন্ত্রের পথ রুদ্ধ মানে আর কোনো গণতন্ত্র নাই যেখানে মানুষ নিজের ভোট নিজে দিতে পারবে, নিজের মতামত নিজে শেয়ার করতে পারবে। এমনকি ষড়যন্ত্রমূলক ভাবে বঙ্গবন্ধু সহ 35 জনের বিরুদ্ধে ঐতিহাসিক আগরতলা মামলা, রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান অন্যান্য সরকার দেখে, সেটা আমরা পড়লাম একটু আগে। 1970 সালে আওয়ামী লীগ জয়ী হলে তাদের সরকার গঠন করতে দেওয়া হয়নি, মানে 1970 সালে যে নির্বাচনটা হয়েছিল আমরা যে করেছিলাম সেখানে কিন্তু আওয়ামী লীগ জয়ী হয়েছিল, কিন্তু তাও আওয়ামী লীগকে সরকার গঠন করতে দেওয়া হয়নি। পরিণতিতে পাকিস্তান রাষ্ট্র কাঠামোর মধ্যে বাঙালির স্বায়ত্তশাসনের শাসনের দাবি স্বাধীনতার দাবিতে রূপান্তরিত হয়। এই যে এত দাবি, 6 দফা 11 দফা কত কিছু, রাষ্ট্র কাঠামো সুন্দরভাবে গুছানো, সবগুলো পরবর্তীতে কি হয়, স্বাধীনতার দাবিতে হয়। বলেছিল বাংলাদেশের মানুষজন যে না আর তোমাদের বাটপারি আমরা দেখতে পাচ্ছি না, এখন আমরা স্বাধীনতা চাই, আমাদের স্বাধীন করো, আমরা এখন আমাদের স্বাধীন করব। প্রশাসনিক বৈষম্য, প্রশাসনিক বৈষম্য মানে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন, মানে হচ্ছে এই যে চাকরি ক্ষেত্রে বৈষম্য, এরপর তোমার কর্পোরেট যে কাজগুলো আছে ওখানে বৈষম্য। দেখো কি লেখা আছে, একটি নবীন, নবীন মানে নতুন, উন্নয়নশীল রাষ্ট্রে সাধারণত চাকরিতেই বেশিরভাগ মানুষ যোগ দিতে চায়। এতে রাষ্ট্র কোনো বৈষম্য বা বাধা সৃষ্টি করে তা মৌলিক অধিকার হরণ ও মানবাধিকার লঙ্ঘন হিসেবে গণ্য হয়। সংবিধানেও প্রত্যেক নাগরিককে নিজ নিজ পেশা গ্রহণের নিশ্চয়তা দেওয়া হয়। প্রশাসনিক ক্ষেত্রে বাঙালির যোগ্যতা থাকা সত্ত্বেও ন্যায্য পদ থেকে বঞ্চিত হতো। পশ্চিম পাকিস্তানিরা নিজেদের লোকদের বেশি গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দিয়ে পাকিস্তানকে নিয়ন্ত্রণ করত। যেমন দেখবে তোমরা আওয়ামী লীগের আমলে যারা গোপালগঞ্জের বাড়ি ছিল যাদের, তারাই চান্স পেয়ে যেত চাকরিতে, এরকম আর কি অবস্থা। পূর্ব পাকিস্তানের জনসংখ্যা অধিক হওয়া সত্ত্বেও সরকারি পদে বেশিরভাগ ছিল পশ্চিম পাকিস্তানি। গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় যেমন প্রতিরক্ষা, পররাষ্ট্র মন্ত্রণালয়, বড় বড় পদে বাঙালিদের নেওয়া হতো না। এক্ষেত্রে পাকিস্তানের প্রথম শ্রেণীর পদে মাত্র 23% বাঙালি অফিসার ছিলেন। তাছাড়া কেন্দ্রীয় ব্যাংক, রেলওয়ে, কর্পোরেশন সহ সরকার নিয়ন্ত্রিত বিভিন্ন কার্যালয়ে বাঙালিদের নিয়োগ একইভাবে বৈষম্য করা হতো। এখানে আমাদের এমসিকিউ আছে, আমরা একটু পরে পড়বো এমসিকিউ গুলা, কারণ আমাদের এখন অনেকগুলো বাকি আছে পেজ পড়া। এমসিকিউ গুলো তোমরা এটা যখন তোমাদের এটা পেয়ে যাবে, আমাদের এই শীটটা পেয়ে যাবে, তোমরা এগুলো পড়ে নিবে। এগুলো অনেক ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট এমসিকিউ আমি খুঁজে খুঁজে বের করে দিয়েছি, বুঝতে পেরেছো? এগুলো অনেক ইম্পর্টেন্ট। যেমন দেখো না যে সার্জেন্ট জহুরুল হক, এটা তোমরা ভুল করেছিলে, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট ছিল। সামরিক ক্ষেত্রে বৈষম্য, সেনা নৌ বিমান বাহিনীতেও বৈষম্য ছিল। এই দেখো পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীর 3টি সদর দপ্তর ও সমরাস্ত্র কারখানা ছিল পশ্চিম পাকিস্তানে, মানে পাকিস্তানের যে মেইন মেইন কাজগুলো বা মেইন মেইন যে প্রতিরক্ষা ব্যবস্থাগুলো ছিল সব ছিল পশ্চিম পাকিস্তানে, বাংলাদেশে বা পূর্ব পাকিস্তানে ছিল না। সামরিক বাহিনীর অফিসার পদে মাত্র 5% ছিল বাঙালি। দেখছো কি একটা অবস্থা? সেনাবাহিনীতে বাঙালি ছিল মাত্র 4%, মানে 100 জনের মধ্যে 4 জন বাঙালি ছিল। নৌ ও বিমান বাহিনীতে কিছু বেশি নিয়োগ দেওয়া হলেও তা উল্লেখযোগ্য ছিল না। সামরিক বাহিনীর জন্য বাজেট 60% বরাদ্দ হতো, যার বেশিরভাগই ব্যয় করা হতো পশ্চিম পাকিস্তানে। মানে সামরিক বা এরকম মানে আর্মিদের উপর যে বাজেটটা ছিল বেশিরভাগই পশ্চিম পাকিস্তানে ব্যয় করা হতো, বাংলাদেশে ব্যয় করা হতো না। এখানে এগুলো লেখা আছে, এরপর লেখা আছে কি লেখা আছে দেখো সরকারি অবহেলার কারণে পূর্ব পাকিস্তানের সীমান্ত অরক্ষিত থাকতো, মানে সরকারি যে অবহেলা থাকার কারণে আমাদের দেশের যে বর্ডার গুলো ছিল না এগুলো অরক্ষিত ছিল, মানে ভালো মতো রক্ষা করার কোনো অবস্থা ছিল না। 1965 সালে ভারত পাকিস্তানের যুদ্ধে পূর্ব পাকিস্তানের নিরাপত্তাহীনতা প্রবলভাবে ধরা পড়ে। এই যে দেখেছো, এটা কিন্তু ইম্পর্টেন্ট। 1965 সালে ভারত পাকিস্তানের যুদ্ধে আমাদের দেশের যে মানে এরকম নিরাপত্তাহীনতার যে অবস্থা ছিল এটা প্রবলভাবে ধরা পড়েছিল তখন। পাকিস্তান বা ভারতের অনেক মানুষ তখন, ভারতের অনেক সেনা তখন আমাদের পূর্ব পাকিস্তানের অনেক মানুষ মেরেছিল আর কি। কারণ আমরা যখন পাকিস্তানের অংশ ছিলাম না, এই জন্য। এরপর কি লেখা আছে দেখো, অর্থনৈতিক বৈষম্য। পাকিস্তান রাষ্ট্রে কেন্দ্রীয় সরকার ছিল সর্বময় ক্ষমতার অধিকারী। কেন্দ্রীয় ব্যাংক সহ সকল ব্যাংক, বীমা, বাণিজ্য ও শিল্প প্রতিষ্ঠানের প্রধান অফিস ছিল কোথায়? পশ্চিম পাকিস্তানে ছিল।
পূর্ব পাকিস্তানের বৈদেশিক মুদ্রা বেশি আয় করলেও শতকরা 21 ভাগের বেশি অর্থ পূর্ব পাকিস্তানে বরাদ্দ দেওয়া হয়নি। বৈদেশিক সাহায্যে শতকরা 36 ভাগ পূর্ব পাকিস্তান পেত, অথচ ঋণের বোঝা বাঙালিদের বহন করতে হতো। এক্ষেত্রে বিদেশ থেকে যে আমদানি করা হতো তার মধ্যে 31% পূর্ব পাকিস্তানের উন্নয়নের জন্য বরাদ্দ ছিল। দেখেছো কি একটা অবস্থা। এরপর দেখো কি লেখা আছে, রপ্তানি আয়ের $2000 মিলিয়ন পাকিস্তান আমলে পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানে পাচার হয়েছিল। কি একটা অবস্থা, আহারে। এই যে এই $2000 মিলিয়ন আনার জন্য বাংলাদেশের সাথে পাকিস্তান এখন চুক্তিবদ্ধ হচ্ছে, বুঝতে পারছো? এই যে এই বৈষম্য বোঝানোর জন্য এই সময় ব্যবহৃত প্রতীকী প্রচারিত হলো। মানে এই যে এরকম একটা অবস্থা যে হয়েছিল যে সবকিছু যে মানে পূর্ব পাকিস্তান নিয়ে যাচ্ছে, পশ্চিম পাকিস্তান নিয়ে যাচ্ছে, এটা বোঝানোর জন্য এরকম একটা পোস্টার ব্যবহার করা হতো। সেই পোস্টারে কি দেখাচ্ছে দেখো, একটা গরু ঘাস খাচ্ছে হচ্ছে বাংলাদেশ থেকে, কিন্তু দুধ দিচ্ছে হচ্ছে পশ্চিম পাকিস্তানে, বা এই ধরনের ঘাস খাচ্ছে হচ্ছে পূর্ব পাকিস্তান থেকে আর দুধ দিচ্ছে পশ্চিম পাকিস্তানে। তো এটা মানে বোঝাচ্ছে যে মানে আমাদের সবকিছু, সব যে ইনকাম গুলো বা সব যে জিনিসগুলো, সেগুলো আমরা ইনকাম করছি, আমরা কষ্ট করছি, আমরা কাজ করছি, কিন্তু ভোগ করছে কারা? পশ্চিম পাকিস্তানিরা। যেখানে লেখা আছে, এই যে এখানে লেখা আছে, বললে। এরপরে কি লেখা আছে দেখি, সাংস্কৃতিক বৈষম্য। পাকিস্তান সৃষ্টির পর থেকে বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতি ধ্বংস করতে পাকিস্তানি শাসকরা তৎপর হয়ে ওঠে। মানে পাকিস্তানরা আমাদের এই যে সংস্কৃতি, আমাদের এই কালচার, ওরা এটা খুব একটা পছন্দ করতো না, বুঝতে পেরেছো? 1947 থেকে জোরপূর্বক উর্দুকে রাষ্ট্রভাষা চাপিয়ে দেওয়ার চেষ্টা শুরু করে। এরপর হচ্ছে 52 সালে বাংলা ভাষা অধিকার প্রতিষ্ঠায় বাঙালির জীবন দিতে হয়। 56 সালে আবার দেখো কি করেছে, 56 সালে সংবিধানে বাংলাকে পাকিস্তানের দ্বিতীয় ভাষা হিসেবে গ্রহণ করা হলেও বাংলা ভাষার বিরুদ্ধে চক্রান্ত থেমে থাকেনি। এই সময় পূর্ব বাংলার নাম পূর্ব পাকিস্তান করা হয়। উর্দু হরফে বাংলা লেখার চেষ্টা অব্যাহত থাকে। চলচ্চিত্র, নাটক, পত্রিকা, বই প্রকাশের সীমাহীন নিয়ন্ত্রণ ছাড়াও রেডিও, টিভিতে রবীন্দ্রসঙ্গীত সম্প্রচার বন্ধ এবং বাংলা নববর্ষ উদযাপন নিষিদ্ধ করা হয়। এভাবে বাঙালির সাংস্কৃতিক কর্মকাণ্ডে বিভিন্নভাবে আঘাত আনা হয়। মানে কি কি ভাবে আমাদের উপরে তারা মানে নির্যাতন করেছে, বা কি কি ভাবে আমাদের দমন করতে চেয়েছিল, দেখেছো কি খারাপ ছিল তারা। বৈষম্যের বিরুদ্ধে প্রতিক্রিয়া। বাঙালি কি জাতি? লড়াকু জাতি। মানে ক্লাসে কেউ মাইক দিলে তারেও মাইক দিব, হ্যাঁ? এই যে লড়াকু মানে কি, এটা নাকি? লড়াকু মানে এটা না। লড়াকু মানে হচ্ছে যদি আমাদের সাথে কেউ অন্যায় করে তাকে আমরা প্রশ্রয় দিব না। এই জন্য লেখা আছে বাঙালি কি জাতি? লড়াকু জাতি। মুঘল, ব্রিটিশ আমলে বাঙালি অন্যায়ের প্রতিবাদ করেছে। পাকিস্তান সরকারের বৈষম্যমূলক আচরণ বাঙালি জাতি কখনো মুখ বুজে সহ্য করেনি। ভাষা আন্দোলনের মধ্য দিয়ে বাঙালিরা পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলনের সূচনা করে। 1954 সালে নির্বাচনে যুক্তফ্রন্ট মুসলিম লীগকে পরাজিত করে। এতে বাঙালি প্রথমবারের মতো স্বল্প সময়ের জন্য সরকার গঠনের সুযোগ পায়। আইয়ুব খানের সামরিক শাসনের বিরুদ্ধে ছাত্ররা শিক্ষা আন্দোলনের মাধ্যমে আইয়ুব বিরোধী আন্দোলন শুরু করে। 60-এর দশকে, এগুলো কিন্তু সব এমসিকিউ, বুঝছো? এগুলো মনে রাখতে হবে। তোমরা ভাবতেছো যে এতগুলো এমসিকিউ কিভাবে মনে রাখবা, এগুলো মনে রাখার জন্য আমি একটা টেকনিক বলে দিই তোমাদেরকে। তোমরা কি করবে, কি প্রত্যেকটা পেজে পড়াচ্ছি, প্রতিদিন 10 মিনিট করে এই পেজ গুলো পড়বে, এই সালগুলো একটা খাতায় নোট করবে। হ্যাঁ, নোট করার পরে প্রত্যেকটা সাল একবার করে রিডিং করবে প্রতিদিন 10 মিনিটের জন্য। 10 মিনিটের জন্য প্রত্যেকটা দিন রিডিং করবে, শুধু এই সাবজেক্টই না, যেসব সাবজেক্টে তোমার মুখস্থ করতে কষ্ট হয় না, বা কিছু জিনিস আছে যেগুলো মুখস্থ করা লাগে, হ্যাঁ, সেগুলো আমরা বুঝতে পারি। যেমন দেখো যে যুদ্ধের কথা যে আমি বললাম, তোমরা কিন্তু সবাই বুঝতে পেরেছো যুদ্ধের বিষয়গুলো, তাই না? কিন্তু কি 1954 সাল, 60-এর দশক, 61 সালে এই কাহিনী, এগুলো কিন্তু আসলে মনে থাকে না, তাই না? তখন কি করবা মনে না থাকলে? আমি বলি, একটা খাতা নিবা, নোট খাতা। সেই নোট খাতায় শুধুমাত্র আমাদের বিজেএস না, যতগুলো সাবজেক্ট আছে তোমরা সব সাবজেক্টের জন্য ইউজ করতে পারো, বাট ধরো বিজেএস এর আমি বলি, বিজেএস যত ধরনের সাল আছে, একটা চ্যাপ্টার ধরবা, ধরো চ্যাপ্টার এটা হচ্ছে 1, চ্যাপ্টার 1 এর যতগুলো সাল আছে না, সবগুলো সাল নোট লিখবা, ওখানে লিখে ডেট গুলো দিবা, কোন কি কি ইভেন্ট হয়েছে সেখানে সেগুলো লিখবা। এরপর প্রতিদিন 10 মিনিট করে হলেও 1 পেজ করে পড়বা বা 2 পেজ করে পড়বা, প্রতিদিন রিভিশন দিবা। ধরো তুমি আজকে 1 পেজ মুখস্থ করলা, এরপর দিন তাহলে মুখস্থ করতে হচ্ছে না, এরপর দিন ওই 2 মিনিট ওইটা রিভিশন দিলা, আর এরপরে হচ্ছে আরেকটা পেজ মুখস্থ করলা। এরকম করে প্রতিদিন এমন করে চলতে থাকবে। এরপর ধরো তৃতীয় দিন কি করবে, প্রথম পেজে যে প্রথম দিন মুখস্থ করেছিলে ওটা আরেকবার রিভিশন দিলে, দ্বিতীয় পেজটা কালকে মুখস্থ করেছো ওটা আরেকবার রিভিশন দিলে, নতুন করে আরেকটা পেজ মুখস্থ করলে। এরকম করে 10 মিনিট যদি করে তুমি দাও, তুমি দেখো, আমি চ্যালেঞ্জ করে বললাম, শুধু বিজনেস না, যে কোনো সাবজেক্টের যে কোনো বিষয় যেগুলো মুখস্থ করা দরকার তোমার ইজিলি মুখস্থ হয়ে যাবে। সায়েন্সের যে বিষয়গুলো আছে ওগুলো মুখস্থ হয়ে যাবে। আচ্ছা, আমরা আসি 60-এর দশকে সাহিত্য সম্মেলন, সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে আইয়ুব বিরোধী আন্দোলন চালানো হয়। 1961 সালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম শতবার্ষিকী পালন উপলক্ষে ঢাকা, চট্টগ্রাম সহ সারা দেশে সাংস্কৃতিক জাগরণ ঘটে।
একই বছর ছায়ানট নামে সাংস্কৃতিক সংগঠন, এই যে এটা ইম্পর্টেন্ট এটা, বাঙালি সঙ্গীত চর্চা ও বিভিন্ন উৎসব পালনের মাধ্যমে সাংস্কৃতিক আন্দোলন জোরদার হতে থাকে। পুরো 60-এর দশক জুড়ে সাংস্কৃতিক সহায়তা আন্দোলন হয়। 1966-এ 6 দফা দাবি উত্থাপন করা হয়। আচ্ছা, গণ আন্দোলনের চাপে ঐতিহাসিক আগরতলা মামলা যেটা ছিল, এখানে আইয়ুব খান পদত্যাগ করে। 70 নির্বাচনে বঙ্গবন্ধু আমেরিকাতে নির্বাচন লাভ করে, এগুলো আমরা পড়েছি। এখানে দেখা আছে যে চাল বাহানা করে পাকিস্তান। এই যে মেজর জিয়াউর রহমান ভালো মানুষ ছিলেন একজন। আচ্ছা, 1971 সালে 25শে মার্চ মধ্যরাতে পাকিস্তান সেনাবাহিনী নিরস্ত্র মানে কি জানো? যার কোনো অস্ত্র নাই, মানে কোনো অস্ত্র নাই। এটা কি আঁকলাম? স্কুল আঁকলাম, সরি সুন্দর হয়নি না? যাই হোক, আমার হাতের তো এখন কলম মেশিন নাই, যে যা আছে তাই দিয়ে আঁকছিল, তাই হবে। যাই হোক, আচ্ছা, সেনাবাহিনী নিরস্ত্র বাঙালির উপর ঝাঁপিয়ে পড়ে চালায় হত্যাযোগ্য মানে উড়াধুরা মানুষ মারে, বুঝতে পেরেছো? পাকিস্তানি বাহিনী কর্তৃক রাজারবাগ পুলিশ লাইন্স আক্রান্ত হলে পুলিশ লাইন্স বেইজ হতে আক্রমণের সংবাদ তার বার্তার মাধ্যমে সারা দেশে ছড়িয়ে দেওয়া হয়। বঙ্গবন্ধুকে বন্দী করা হয় ওই রাতেই। 26শে তারিখ মেজর জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাটের বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে। এখানে একটা ইতিহাস আছে, তোমরা জানো কিনা আমি জানি না। ইতিহাসটা হচ্ছে কি, বঙ্গবন্ধুকে যখন গ্রেপ্তার করে ফেলে তখন বাংলাদেশের নেতাকর্মীরা যারা ছিল তারা অনেক ভয় পেয়ে যায়। ভয় পায় কেন জানো? কারণ তারা ভাবে যে এই যে একটা বঙ্গবন্ধু গ্রেপ্তার করা হচ্ছে এবং এভাবে মানুষ মারা হচ্ছে, না জানি আমাদের কখন মেরে ফেলে। তো তারা এই ভয় থাকে আর কি, বুঝতে পারছো? তো সেই মুহূর্তে যখন সবাই এত ভয় আসে যে না আমাদেরও মেরে ফেলতে পারে, আমাদেরকে গুম করে ফেলতে পারে, সেটা মানুষ মারছে, সুতরাং আমাদেরও ভয় লাগছে যে আমরা কি করবো। তো তখন এমন কেউ ছিল না যে কিনা এভাবে ইনফ্রন্টে এসে সবার সামনে এসে স্বাধীনতা ঘোষণা দিতে পারে। তো তখন এরকম করে প্রস্তাব দেওয়া হয় যে কে পারবে এমন করে ঘোষণা দেওয়ার জন্য। আমি যতদূর জানি কাহিনীটা, তো তখন মেজর জিয়াউর রহমান নিজে থেকে এগিয়ে আসে এবং নিজে থেকে এগিয়ে এসে সে ঘোষণা দেয় যে বিহাফ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আই এম মেজর জিয়াউর রহমান ডিক্লেয়ারিং দ্যাট, এই যে এরকম মানে স্বাধীনতা ঘোষণা দেয় আর কি। এরপর তিনি 27শে মার্চ শেখ মুজিবুর রহমানের পক্ষে তিনি 27শে মার্চ আবারও স্বাধীনতার ঘোষণা করেন। উভয় কি মুক্তিযুদ্ধ শেষ পর্যন্ত 1971 সালের 16 ডিসেম্বর জনযুদ্ধে বিজয় অর্জনের মাধ্যমে পাকিস্তানিদের 24 ইয়ার্স এর শোষণ আর বৈষম্যের অবসান ঘটে। লাখো শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ পৃথিবীর বুকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা হয়। আবার কি আসলো দেখি, এখন এই দুইটা পারে কিনা কে, এই দুইটা এমসিকিউ দেখি কে পারে। ও আচ্ছা, এটা তো 1 নাম্বার এমসিকিউ তো ফার্স্ট পার্টে ছিল, বুঝছো? এটা মনে হয় তোমরা পারবে না। এটা অ্যান্সার হবে ধীরেন্দ্রনাথ দত্ত, আমি বলে দিচ্ছি। এটা মনে হয় তোমরা পারবে না। আচ্ছা দেখি, 2 নাম্বারটা পারবে? 2 নাম্বারটা স্যার 3টাই হবে। ভেরি গুড, সেটাই হবে। হ্যাঁ, এখানে কিছু প্রশ্ন উত্তর আমি দিয়ে রেখেছি, তোমরা এগুলো পড়বে। এগুলো আমি এক লাইন করে দিয়েছি, বাট এগুলো তোমার অনুধাবন মূলকও আসতে পারে, আবার জ্ঞানমূলকও আসতে পারে। আমি এক লাইন করে লিখে দিয়েছি যাতে কষ্ট না হয়। কিন্তু এগুলো তোমার মনে করো যে আসতে পারে, সরি কি জানি বলে, অনুধাবনও আসতে পারে। সুতরাং এই এক লাইন করে যে মুখস্থ করবে এমন না, মানে এক লাইন দিয়ে দিচ্ছে ধারণা পাও আর কি। এগুলো আবার এমসিকিউ হিসাবে আসতে পারে। এখানে যে আছে অ্যান্সার তো এটা হবে, তোমরা বলেছো। এখানে একটা কোশ্চেন আছে, এটা করবে। সেখানে একটা কোশ্চেন আছে, এটা প্র্যাকটিস করবে বাসায়, আমাকে জানাবে এখান থেকে কোনো সমস্যা হচ্ছে কিনা এটা করতে। এটা তোমাদের রিজাল্ট থাকবে। সৃজনশীলটা তোমরা কি সৃজনশীল লিখতে পারো? হ্যাঁ, মাহির, তোয়াদ? না স্যার, মোটা ভালো করে পারি না। মাহির পারো? স্যার ঘ নাম্বারে সমস্যা হয় খালি। আচ্ছা, আমি তোমাদের সৃজনশীলের উপর একটা ক্লাস নিব না। আমাদের এখানে মাহফুজ নামের একটা ছেলে জয়েন করে, আজকে মনে হয় আসে নাই। ও হয়তোবা থাকবে নেক্সট ক্লাসে হয়তোবা নিতে পারবো না। আমি দেখি, আমি যে ভাইয়েদের সাথে কথা বলে তোমাদের একটা সৃজনশীলের উপর ক্লাস নিব, বুঝতে পেরেছো? কারণ সৃজনশীল অনেক ইম্পর্টেন্ট, এটা ভালো মতো লেখার উপর অনেক কিছু ডিপেন্ড করে। দরকার পড়লে আমরা কয়েকটা ক্লাস খালি সৃজনশীল প্র্যাকটিস করবো, বুঝেছো? যেহেতু এখন আমাদের অনেকগুলো চ্যাপ্টার বাকি আছে, এখন আমরা ওখানে যাচ্ছি না, আমরা খুব তাড়াতাড়ি চলে যাব ওখানে, কারণ সৃজনশীলটা অনেক ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবে।
আর এটা লেখার উপরে মানে লেখার স্টাইলের উপর নাম্বার ডিপেন্ড করে তো অনেক। আচ্ছা তোমাদের এখানে অনেকগুলো এমসিকিউ আছে, আমি দিয়ে দিয়েছি, এগুলো প্র্যাকটিস করবে। যেমন এই যে এখানে তো প্রশ্ন আছে আর সামনে কিছু এমসিকিউ দেখেছো না তোমরা, ওগুলো প্র্যাকটিস করবে। দাঁড়াও আমি একটু ইয়ে জাকিম ভাই আসবে আমাদের এখানে। আসসালামু আলাইকুম স্যার, আপনার কি ক্লাস শেষ? জি ভাই, ভাই ক্লাস শেষ ভাই, জি। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি শেষ করতে পারেন, আমি 2 মিনিট কথা বলে ইন করে আচ্ছা দিতেছি। আচ্ছা, আমি তাহলে লিভ নিচ্ছি। তোমরা ভালো মতো পড়াশোনা করবে। তোমাদেরকে আজকের মতো কি বলি, বাই বাই। ভালো থেকো তাহলে। আর যদি কোনো সমস্যা হয় আমাকে নেক্সট ক্লাসে জিজ্ঞাসা করবে। আর এই চ্যাপ্টারটা করে রাখবে যেটা দিয়েছি। তাহলে আমি আসি, ভালো থাকবে সবাই, আবার দেখা হবে আমাদের নতুন ক্লাসে। আমি কিন্তু বাংলা ক্লাসও নেই তোমাদের, সুতরাং বাংলা ক্লাসে সবাই থাকবে। মাহির তো আজকে নতুন ক্লাস করছে, মাহির এরপর থেকে থাকবে কিন্তু, মাহির বুঝেছো? সোহাগ তুমিও থাকবে কিন্তু। ওকে স্যার। ওকে, ভালো থেকো, টাটা, আল্লাহ হাফেজ। মাহির, কি খবর? কেমন লাগলো ক্লাস? জি স্যার, ভালো লাগলো। সোয়াদ, সোয়াদ কয়দিন হলো ক্লাস করতেছো? স্যার আজকে নিয়ে 3 দিন। আহ, আচ্ছা, তো তোমরা জানতা না বা জানতা কিনা জানি না, তো আমাদের ফ্রি ক্লাস